নিশুতি রাত, ঝড়ের দাপটে চারিদিক তোলপাড় হচ্ছে। মুহুর্মুহু মেঘের গর্জন আর বিদ্যুতের ঝলকানি দেখলে মনে হচ্ছে যেন ইন্দ্রদেব কোনো অজানা উল্লাসে মত্ত হয়েছে। এমতো অবস্থায় গ্রামের বাঁকের ধারে দেখা গেল লোকটাকে। লোকটার পরনে শুধু একটা ধুতি, তার মাথার চুলগুলো উস্কো খুস্কো, দেখলে মনে হয় যেন এক যুগ সে চুল আছড়ায়। তার চোখ দুটো পাথরের মতো স্থির হয়ে আছে সামনের দিকে। প্রথম দর্শনেই বোঝা যায় লোকটা উন্মাদ। প্রবল দুর্যোগের মধ্যেও কোনো এক অমোঘ টানে যেন সে অবলীলায় এগিয়ে চলেছে সামনের কাঁঠাল গাছটার দিকে। এমন সময় শোনা গেল এক হাড় হিম করা হাসি। এবার ধীরে ধীরে স্পষ্ট রূপ ধারণ করল ওই হাসির অধিকারী। তার ভয়াবহ রূপ দেখলে গা শিউরে ওঠে। তার চোখের কোণা থেকে গড়িয়ে পড়ছে রক্ত, ঘাড়টা বাঁ দিকে হেলে রয়েছে। লোকটা ইতিমধ্যে এসে দাঁড়িয়েছে কাঁঠাল গাছটার নিচে। সেই গাছের একটা ডাল থেকে ঝুলছে একটা দড়ি। লোকটা অবলীলায় ওই দুর্যোগের মধ্যেও যন্ত্রচালিতের মতো উঠে গেল সেই গাছটার ওপর। তারপর সেই ডালে পৌঁছে দড়িটা গলায় পড়ে দিল এক লাফ। মুহূর্তে সেই হাসির প্রকোপ আরো জোরালো হলো। মেঘের গর্জন ছাপিয়ে শোনা গেল সেই হাসি। কিছুক্ষণ ছটফট করতে করতে থেমে গেল লোকটার ক্লান্ত দুটো পা। স্পষ্ট করে তাকে জানিয়ে দাও, নির্মলা যদি তার মায়ের সতীত্ব আর বাপের হিদুয়ানে নিয়ে আমাদের ঘরে আসে, তাই যেন হরিশের ভাগ্য বলে মানে। মা, পুরুষ মানুষকে চোখে চোখে না রাখলেই সে গেল। সংসার করতে আর যাই ভুলে যাও না কেন, কখনো এই কথাটি ভুলক্রমেও ভুলে যেও না। এর কি কোনো সীমা নেই? যতই সহ্য করছি ততই কি এর মাত্রা বেড়ে চলেছে? যত ইচ্ছে মিথ্যে বলো, যত খুশি আমাকে ঠকাও, কিন্তু ধর্ম যদি থাকে, যদি সতী মায়ের মেয়ে হই, যদি কায় মনে সতী হই, আমার জন্য একদিন তোমাকে কাঁদতে হবে, হবে হবে হবে। স্বামীর প্রেম বা ভালোবাসা যে কোনো নারীর কাছেই অহংকার সম। ভারতীয় সংস্কৃতিতে পতিব্রতা স্ত্রীর যত উদাহরণ রয়েছে, আর কোনো সংস্কৃতিতে তেমন পাওয়া অতীব দুষ্কর। কিন্তু স্বামীদের ক্ষেত্রেও কি এই তত্ত্ব আদৌ খাটে? কথায় বলে অতিরিক্ত কোনো কিছুই ভালো না, এটাও তেমন। ভালোবাসার অধিকার স্থাপন অনেক ক্ষেত্রেই সন্দেহের জন্ম দেয়, আর সম্পর্কের মাঝে সন্দেহ বা প্রশ্ন উঠলে সেই সম্পর্ক হয়ে ওঠে দুঃসহ এবং ভয়ঙ্কর। বিখ্যাত কথাসাহিত্যিক শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের একটি ছোট গল্প অবলম্বনে আমাদের টিম গল্পগুজবের আজকের নিবেদন নির্মলা। নাট্যরূপ বরষা, গল্প পাঠে স্নেহাদ্রি, অন্যান্য চরিত্রে বরষা, দেবস্মিতা, দেবস্মিতা দাস, খুশি, মধুরা, সৌরভ সাহা, শুভদীপ নাথ, রাজ চট্টোপাধ্যায়, পার্থ মুখার্জি, দীপায়ন, অরিত্র ও সোমদর্শী। শব্দ সংযোজন রিম্পা, পোস্টার ডিজাইন সব্যসাচী, ক্যালিগ্রাফি শুভদীপ ব্যানার্জি, এডিট আবহ, সাউন্ড এফেক্টস, ভিজুয়াল গ্রাফিক্স ও সমগ্র নির্দেশনায় আমি সোমদর্শী। শুরু হচ্ছে ভয়ঙ্কর সন্দেহ ও অভিমান নির্ভর এক নির্মম ভালোবাসার গল্প নির্মলা। শুনতে থাকুন বন্ধুরা।
হরিশ পাবনার একজন সম্ভ্রান্ত ভালো উকিল। কেবল ওকালতি হিসাবেই নয়, মানুষ হিসাবেও বটে। দেশের সকল প্রকার ভালো অনুষ্ঠানের সাথেই সে অল্প বিস্তর জড়িত। শহরের কোনো কাজই তাকে বাদ দিয়ে হয় না। আজ সকালে দুর্নীতি দমন সমিতির কার্যকরী সভার একটা বিশেষ অধিবেশন ছিল। কাজ সেরে বাড়ি ফিরতে দেরি হয়ে গেছে। এখন কোনো মতে দুটো খেয়ে নিয়ে আদালতে পৌঁছতে পারলে হয়। বিধবা ছোট বোন উমা কাছে বসে দেখাশোনা করছিল, পাছে বেলার অজুহাতে খাওয়ার কোনো ত্রুটি হয়। স্ত্রী নির্মলা ধীরে ধীরে ঘরে ঢুকে কাছে এসে বসে বলল, কালকের কাগজে দেখলাম আমাদের লাবণ্যপ্রভা আসছেন, এখানকার মেয়ে স্কুলের ইন্সপেক্ট্রেস হয়ে। এই সহজ কথাটির ইঙ্গিত অনেকটাই গভীর। কথাটির মর্মার্থ বোঝার সাথে সাথে উমা চমকে উঠে বলল, সত্যি নাকি? তার লাবণ্য নাম এমন তো কত আছে বৌদি। তা আছে, আমি ওকে জিজ্ঞেস করছি। উফ, আমি জানবো কি করে শুনি? গভর্নমেন্ট কি আমার সঙ্গে পরামর্শ করে লোক বহাল করে নাকি? আহা, রাগ করো কেন? রাগের কথা তো বলিনি। তোমার তদবির তাগাদায় যদি কারো উপকার হয়ে থাকে সে তো আহ্লাদের কথা, তাই না? এই বলে যেমন এসেছিল তেমনি ধীরে সুস্থে বের হয়ে গেল। হরিশের মেজাজও যেন সপ্তমে চড়ে গেল। খাবার ছেড়ে ওঠার উপক্রম করতেই উমা ব্যস্ত হয়ে বলে উঠল, খাবারটা খেয়ে নাও দাদা, পাতে খাবার রেখে উঠো না। আরে দাদা উঠো না, উঠো না। না, শান্তিতে এক মুঠো খাবারও জো নেই। ও, আত্মঘাতী না হলে আর। বলতে বলতেই তাড়াতাড়ি বের হয়ে গেল। যাবার পথে স্ত্রীর মধুর কণ্ঠ কানে গেল, তুমি কোন দুঃখে আত্মঘাতী হবে গো? যে হবে সে একদিন গোটা জগৎ দেখবে, ঠিকই দেখবে। শুধু শুধু সময়ের অপেক্ষা মাত্র। এখানে হরিশের ব্যাপারে একটু বলা প্রয়োজন। এখন তার বয়স 40-এর কম নয়, কিন্তু বয়স কম যখন সত্যিই ছিল, সেই ছাত্রাবস্থার একটু ইতিহাস আছে। তার বাবা রামমোহন তখন বরিশালের সাব জজ। হরিশ এমএ পরীক্ষার জন্য তৈরি হতে কলকাতার মেস ছেড়ে বরিশালে এসে উপস্থিত হল। প্রতিবেশী ছিলেন হরকুমার মজুমদার, স্কুল ইন্সপেক্টর। লোকটি নিরীহ, নিরহংকার এবং অগাধ পণ্ডিত। সরকারি কাজের ফাঁকে সময় পেলে এবং সদরে থাকলে মাঝে মাঝে এসে সদর আলা বাহাদুরের বৈঠকখানায় বসতেন। অনেকেই আসতেন, টাকওয়ালা মুন্সেফ, দাড়িছাঁটা ডেপুটি, মহাস্থবির সরকারি উকিল এবং শহরের অন্যান্য মান্যগণ্যের দল। সন্ধ্যার পরে কেউই প্রায় অনুপস্থিত থাকতেন না। অবশ্য অনুপস্থিত না থাকার যথেষ্ট কারণও ছিল। সদর আলা নিজে ছিলেন নিষ্ঠাবান হিন্দু, অতএব আলাপ আলোচনার অধিকাংশই হতো ধর্ম সম্বন্ধে। এবং সব জায়গায় যেমন ঘটে, এখানেও তেমনি আধ্যাত্ম ও তত্ত্বকথার শাস্ত্রীয় মীমাংসা সমাধা হতো খণ্ডযুদ্ধের অবসানে। সেদিন এমনি একটা লড়াইয়ের মাঝখানে হরকুমার তার বাঁশের লাঠিটি হাতে নিয়ে আস্তে আস্তে এসে উপস্থিত হলেন। এইসব যুদ্ধ বিগ্রহের ব্যাপারে কোনো দিন তিনি কোনো অংশগ্রহণ করতেন না। তার নিজে ব্রাহ্ম সমাজভুক্ত ছিলেন বলেই হোক, অথবা শান্ত মৌন প্রকৃতির মানুষ ছিলেন বলেই হোক, চুপ করে শোনা ছাড়া গায়ে পড়ে মতামত প্রকাশ করার চঞ্চলতা তার একদিনও দেখা যায়নি। তবে আজ কিন্তু অন্য কিছু ঘটল। তিনি ঘরে ঢুকতেই হঠাৎ টাকওয়ালা মুন্সেফবাবু তাঁকেই মধ্যস্থ মেনে বসলেন। এর একটা কারণ অবশ্য আছে। এইবারের ছুটিতে কলকাতায় গিয়ে তিনি কোথায় যেন এই লোকটির ভারতীয় দর্শন সম্বন্ধে গভীর জ্ঞানের একটা কথা শুনে এসেছিলেন। হরকুমার অবশ্য হাসি মুখে রাজি হলেন। অল্পক্ষণে বোঝা গেল শাস্ত্রের শুধুমাত্র বঙ্গানুবাদ সম্বল করে এনার সাথে তর্ক চলে না। তাই সবাই খুশি হলেও হলেন না শুধু সাবজজ বাহাদুর নিজে। অর্থাৎ যে ব্যক্তি জাতি দিয়েছে তার আবার শাস্ত্রজ্ঞান কিসের জন্য? এবং বললেনও ঠিক তাই। সবাই উঠে গেলে তার পরম প্রিয় সরকারি উকিলবাবুকে চোখের ইঙ্গিতে হেসে বললেন, শুনলেন তো, শুনলেন তো ভাদুরী মশাই, ভূতের মুখে রাম নাম আর কি।
তা বটে, কিন্তু জানে খুব, সমস্ত যেন মুখস্থ। আগে মাস্টারি করতো কিনা। ও জানার মুখে আগুন। এরাই হলো জ্ঞান পাপী, এদের আর মুক্তি নেই, বুঝলেন? হরিশ সেদিন চুপ করে একধারে বসেছিল। এই স্বল্পভাষী প্রৌঢ়ের জ্ঞান ও পাণ্ডিত্য দেখে সে মুগ্ধ হয়ে গিয়েছিল। সুতরাং বাবা যাই ভাবুক না কেন, ছেলে তার আসন্ন পরীক্ষা সমুদ্র থেকে মুক্তি পাওয়ার ভরসায় তাকে গিয়ে ধরল। সাহায্য করতে হবে। হরকুমার রাজি হলেন। এইখানে হরিশের প্রথমবারের মতো পরিচয় হল ওনার কন্যারত্ন লাবণ্যের সাথে। সেও আইএ পরীক্ষার পড়া তৈরি করতে কলকাতার গণ্ডগোল ছেড়ে বাবার কাছে এসেছিল। সেই দিন থেকে প্রতিদিনের আনাগোনায় হরিশ পড়ার বইয়ের কঠিন কঠিন মানেই শুধু জানল না, আরও একটা জটিল কিছু জানতে পারল, যা তত্ত্ব হিসাবে ঢের বড়। কিন্তু সে কথা এখন থাক। ক্রমশ পরীক্ষার দিন কাছে এগিয়ে আসতে লাগলো। হরিশ কলকাতায় চলে গেল। পরীক্ষা সে ভালোই দিল এবং ভালো করেই পাশ করল। কিছুকাল পরে আবার যখন দেখা হলো, হরিশ সমবেদনায় মুখ পাংশু করে প্রশ্ন করল, আপনি ফেল করলেন যে বড়? এটুকুও পারবো না? আমি কি এতই অক্ষম? যা আবার হয়েছে, এবার কিন্তু খুব ভালো করে এক্সামিন দেওয়া চাই। খুব ভালো করে দিলেও আমি ফেলই করব। ভালোই বুঝেছি জানেন, ও আমার দ্বারা হবে না। আপনার দ্বারা হবে না? কিরকম? কিরকম আবার কি, এমনি। এই বলে সে হাসি চেপে তাড়াতাড়ি চলে গেল। ও কথাটা কিছুদিনের মধ্যেই হরিশের মায়ের কানে গেল। সেদিন সকালে রামমোহনবাবু মোকদ্দমার রায় লিখছিলেন। যে দুর্ভাগা হেরেছে তার যাতে আর কোথাও কোনো কুল কিনারা না থাকে, তাই এই শুভ কাজে রায় সাহেব বেছে বেছে শব্দযোগ করছিলেন। গৃহিণীর মুখে ছেলের কাণ্ড শুনে সাথে সাথে তার মাথায় আগুন ধরে গেল। হরিশ খুন করেছে শুনলেও বোধহয় তিনি এতটা মাথা গরম করতেন না। দুই চোখ ক্রোধে রক্তবর্ণ করে বললেন, কি? তার এত বড় সাহস যে... এর বেশি কথা তার মুখে আর তখন এলোই না। দিনাজপুরে থাকাকালীন একজন বয়স্ক উকিলের সাথে তার কাজের ব্যাপারে গীতার মর্মার্থ নিয়ে, পেনশন পেলে কাশিবাসের উপকারিতা নিয়ে বেশ মতের মিল এবং হৃদ্যতা হয়েছিল। একটা ছুটির দিনে গিয়ে তাঁরই ছোট মেয়ে নির্মলাকে আর একবার চোখে দেখে ছেলের বিবাহের কথা পাকা করে দিয়ে আসলেন। মেয়েটি দেখতে ভালো। দিনাজপুরে থাকতে তিনি তাকে অনেকবার দেখেছেন। তবুও স্বামীর কথা শুনে গালে হাত দিলেন। বলো কি গো, একেবারে পাকা কথা দিয়ে এলে? দেখো আজকালকার ছেলে। কিন্তু আমি তো আর আজকালকার বাপ নই গিন্নি। আমি আমার সেকেলে নিয়মেই ছেলেকে মানুষ করতে পারি। হরিশের পছন্দ যদি না হয় আর কোন উপায় দেখতে বলো আমায় শুনি। স্বামীকে তিনি খুব ভালো করেই চিনতেন। স্বামীর মেজাজ এবং গতি প্রকৃতি দেখে তিনি চুপ হয়ে গেলেন। কোনো কথা বলার সাহস করলেন না এমন ঘটনায়। রামমোহনবাবু আবার বললেন, মেয়ে ডানাকাটা পড়ি না হোক, তবে ভদ্র ঘরের কন্যা। স্পষ্ট করে তাকে জানিয়ে দাও, নির্মলা যদি তার মায়ের সতীত্ব আর বাপের হিদুয়ানে নিয়ে আমাদের ঘরে আসে, তাই যেন হরিশের ভাগ্য বলে মানে। খবরটা হরিশের কানে পৌঁছাতে দেরি হলো না। প্রথমে সে মনে করল পালিয়ে কলকাতায় গিয়ে যদি কিছু না জোটে তবে টিউশনে করেই পেট চালিয়ে নেবে। পরে ভাবল না, সন্ন্যাসী হবে। শেষে পিতা স্বর্গ, পিতা ধর্ম, পিতা হি পরমং তপ ইত্যাদি মনে করে চুপ করে থাকল। মেয়ের বাবা ঘটা করে পাত্র দেখতে আসলেন এবং আশীর্বাদের কাজটাও এই সঙ্গে সেরে নিলেন। সে অনুষ্ঠানে শহরের বহু সম্ভ্রান্ত ব্যক্তিই আমন্ত্রিত হয়ে এসেছিলেন। নিরীহ হরকুমার অবশ্য কিছু না জেনেই এসেছিলেন। তাদের সামনে রায়বাহাদুর তার ছেলের হবু শ্বশুর মশাইয়ের হিন্দু ধর্মে প্রগাঢ় নিষ্ঠার পরিচয় দিলেন এবং ইংরাজি শিক্ষার সব রকম দোষ কীর্তন করে অনেকটা এমন বোঝাতে চাইলেন যে তাকে 1000 টাকা মাইনের চাকরি দেওয়া ছাড়া ইংরাজির আর কোনো গুণ নেই। আজকাল দিনক্ষণ অন্য রকম হয়েছে। ছেলেদের ইংরাজি না পড়লে চলে না।
কিন্তু যে মূর্খ এই ম্লেচ্ছ বিদ্যা এবং ম্লেচ্ছ সভ্যতা হিন্দু ঘরের মেয়েদের মধ্যে টেনে আনে, তার ইহকালও নেই, পরকালও নেই। একা হরকুমার ছাড়া এর মানে উপস্থিত সবার কাছেই পরিষ্কার থাকল। সেদিনের অনুষ্ঠানেই বিয়ের দিন ঠিক হয়ে গেল এবং সঠিক সময়েই শুভকর্ম সমাধা হতেও কোনো বিঘ্ন ঘটল না। মেয়েকে শ্বশুরবাড়িতে পাঠানোর আগে মৈত্রগৃহিণী নির্মলার সতী সাধ্যী মাতা ঠাকুরানী বধূ জীবনের চরম তত্ত্বটি মেয়ের কানে দিলেন। বললেন, মা, পুরুষ মানুষকে চোখে চোখে না রাখলেই সে গেল। সংসার করতে আর যাই ভুলে যাও না কেন, কখনো এই কথাটি ভুলক্রমেও ভুলে যেও না। যদিও এ কথা বললেও মৈত্রগৃহিণী জানেন যে তার নিজের স্বামী টিকির গোছা এবং শ্রীগীতার মর্মার্থ নিয়ে মেতে ওঠার আগে পর্যন্ত তাকে অনেক জ্বালিয়েছেন, এবং এখন তার দৃঢ় বিশ্বাস মৈত্র বুড়ো চিতায় না শোভা পর্যন্ত তাঁর আর নিশ্চিন্ত হওয়ার জো নেই। নির্মলা স্বামীর ঘরে স্ত্রীরূপে সেই যে প্রবেশ করল, সেই ঘর আজ সে দীর্ঘ 20 বছর ধরে করছে। এই সুদীর্ঘকালে কত পরিবর্তন, কত কি ঘটল। রায়বাহাদুর পরলোক গমন করলেন, লেখাপড়া সাঙ্গ হলে লাবণ্যর বিয়ে হল, জুনিয়র উকিল হরিশ সিনিয়র হয়ে উঠলেন, বয়স তার যৌবন পার হয়ে প্রৌঢ়ত্বের প্রান্তসীমায় এসে উপনীত হল। কিন্তু নির্মলা তার মাতৃদত্ত মন্ত্রটিকে এই জীবনে ভুলল না। কিন্তু এই মন্ত্রের কাজ যে এত তাড়াতাড়ি শুরু হবে তা কে জানত। রায়বাহাদুর তখনও জীবিত, পেনশন নিয়ে পাবনার বাড়িতে এসে বসেছেন। হরিশের এক উকিল বন্ধুর বাবা শ্রাদ্ধ উপলক্ষে কলকাতা থেকে একজন ভালো কীর্তনওয়ালে এসেছিল। সে দেখতে সুশ্রী এবং বয়স কম। অনেকেরই ইচ্ছা ছিল কাজকর্ম শেষে একদিন ভালো করে তার কীর্তন শোনে। পরদিন হরিশের গান শোনার নিমন্ত্রণ হলো। কীর্তন শুনে বাড়ি ফিরতে একটু বেশিই রাত্রি হয়ে গেল। নির্মলা উপরের খোলা বারান্দা থেকে রাস্তার দিকে তাকিয়ে দাঁড়িয়েছিল। স্বামীকে উপরে উঠতে দেখেই জিজ্ঞাসা করল, গান লাগলো কেমন? বাহ, খাসা গায়। দেখতে কেমন? বন্ধু না, ভালোই। তাহলে রাতটা তো একেবারে কাটিয়ে এলেই পারতে। এই অপ্রত্যাশিত কুৎসিত মন্তব্যে হরিশ রাখবে কি? হঠাৎ যেন সে বিস্ময়ে অভিভূত হয়ে গেল। তার মুখ দিয়ে শুধু বের হলো, কিরকম? রকম ভালোই। শুনে রাখো, আমি না কচি খুকি নই, জানি সব, বুঝিও সব। আমার চোখে ধুলো দেবে তুমি? আচ্ছা। এমন সময়ে উমা পাশের ঘর থেকে তড়িঘড়ি ছুটে এসে সভয়ে বলল, তুমি করছো কি বৌদি? বাবা শুনতে পাবেন যে। পেলেনি বা শুনতে? আমি তো আর চুপি চুপি কথা কইছি নে। এই কথার প্রত্যুত্তরে উমা যে কি বলবে ভেবে পেল না, কিন্তু পাছে তার চড়া আওয়াজে বুড়ো বাবার ঘুম ভেঙে যায়, এই ভয়ে সে পরক্ষণে জোর হাতে রাগের বশে চাপা গলায় মিনতি করে বলল, রক্ষে করো বৌদি, এত রাত্রে চেঁচিয়ে আর কেলেঙ্কারি বাড়িও না। কিসের কেলেঙ্কারি? আর তুমিই বা বলবে কেন ঠাকুরজি? তোমার তো আর বুকের ভেতরটা জ্বলে পুড়ে যাচ্ছে না, তাই না? বলতে বলতে সে কেঁদে ফেলে এবং তাড়াতাড়ি ঘরে ঢুকে সশব্দে দরজা বন্ধ করে খিল তুলে দেয়। হরিশ কাঠের পুতুলের মতো নিঃশব্দে নিচে এসে বাকি রাতটুকু মক্কেলদের বসার বেঞ্চের উপর শুয়ে কাটালো। অতঃপর দিন দশেকের মতো দুজনের কথা বলা বন্ধ হয়ে থাকল। কিন্তু তারপর থেকেও হরিশকেও আর সন্ধ্যার পরে বাড়ির বাইরে পাওয়া যায় না। গেলেও তার বাড়ি ফিরবার ব্যাকুলতা লোকের হাসির কারণ হয়ে উঠল। বন্ধুরা রাগ করে বলতে লাগলেন, হরিশ, যত বুড়ো হচ্ছ রোগও যে ততই বেড়ে যাচ্ছে হে। হরিশ বেশিরভাগ ক্ষেত্রেই কোনো জবাব দিত না, কেবল খোঁচা বেশি করে বিঁধলেই বলতো, এই ঘেন্নায় আমাকে যদি তোমরা ত্যাগ করতে পারো তো তোমরাও বাঁচো আর আমিও বাঁচি। বৃথা বৃথা, ওকে লজ্জা দিতে গিয়ে এখন নিজেরাই লজ্জায় মরি। সেবার বসন্ত রোগে লোক মরতে লাগলো খুব বেশি।
হরিশকেও রোগে ধরল। কবিরাজ এসে পরীক্ষা করে মুখ গম্ভীর করে বললেন, মারাত্মক মারাত্মক, রক্ষা পাওয়া কঠিন। রায়বাহাদুর তখন পরলোকে। হরিশের বুড়ি মা আছাড় খেয়ে পড়লেন। নির্মলা ঘর থেকে বের হয়ে বলল, আমি যদি সতী মায়ের সতী কন্যা হই, আমার নোয়া সিঁদুর ঘুচোবে কার সাথ দিয়ে? তোমরা ওকে দেখো, আমি চললুম। এই বলে সে শীতলার মন্দিরে গিয়ে হত্যা দিয়ে পড়ল। কঠিন কঠোর অথচ অশ্রু মিশ্রিত স্বরে মাটির শীতলা মূর্তিকে উদ্দেশ্য করে বলল, উনি যদি বাঁচেন তো আবার বাড়ি ফিরব, নইলে এইখান থেকে ওর সঙ্গে সহমরণে যাব। 7 দিনের মধ্যে দেবতার চরণামৃত ছাড়া কেউ তাকে জল পর্যন্ত খাওয়াতে পারল না। 8 দিনের মাথায় কবিরাজ নিজে এসে বললেন, মা, তোমার স্বামী আরোগ্য হয়েছেন, এবার তুমি ঘরে চলো। লোকে ভিড় করে দেখতে আসলো। মেয়েরা পায়ের ধুলো নিল, তার মাথায় থাবা থাবা সিঁদুর ঘষে দিল। বলল, মানুষ তো নয়, যেন সাক্ষাৎ মা। সাবিত্রীর উপাখ্যানকে মিথ্যে, না কলিতে ধর্ম গেছে বলেই একেবারে 16 আনা গেছে। জমের মুখ থেকে স্বামীকে ফিরিয়ে নিয়ে এলো তো। বন্ধুরা লাইব্রেরি ঘরে বলাবলি করতে লাগলো, সাধে কি আর মানুষের স্ত্রীর গোলাম হয় হে? তা সে বিয়ে তো আমরাও করেছি, কিন্তু এমন নইলে আর স্ত্রী। যাই হোক, এখন তো বোঝাই গেল কেন হরি সন্ধ্যার পরে আর বাইরে থাকতো না। বীরেন উকিল ভদ্রলোক। গত বছর ছুটিতে কাশী গিয়ে সে সন্ন্যাসীর কাছে মন্ত্র নিয়ে এসেছে। টেবিল চাপড়িয়ে সে বলল, আমি জানতাম হরিশ মরতেই পারে না। সত্যিকার সতীত্ব জিনিসটা কি সোজা ব্যাপার হে? বাড়ি থেকে বলে গেল সতী মায়ের সতী কন্যা হই ত। বুঝলে ভাইয়া, শরীর শিউরে ওঠে। তারিণী চাটুর্যের বয়স হয়েছে, আফিংখোর লোক। একদিকে বসে আপন মনে তামাক টানছিল। হুঁকোটা বেয়ারার হাতে দিয়ে নিঃশ্বাস ফেলে বলল, শাস্ত্র মতে সহধর্মিণী কথাটা ভারী শক্ত, বুঝলে কিনা? এই বাবারই দেখো না, কেবল 7-7টা মেয়ে। বিয়ে দিতে দিতে একেবারে ফতুর হয়ে গেলাম হে। অনেক দিন পরে ভালো হয়ে আবার যখন হরিশ আদালতে উপস্থিত হলো, তখন কত লোকে যে তাকে অভিনন্দিত করলো তার সংখ্যা নেই। ব্রজেন্দ্রবাবু শখেদে বললেন, ভাই হরিশ, স্ত্রৈণ বলে তোমাকে অনেক লজ্জা দিয়েছি ভাই, মাফ করো। লক্ষ কেন, কোটি কোটির মধ্যেও তোমার মতো ভাগ্যবান নেই, তুমি ধন্য। সীতা সাবিত্রীর কথা না হয়ে ছেড়ে দেওয়া হয় ব্রজ, কিন্তু খনা, লীলাবতী, গার্গী বলি এনারা তো আমাদের দেশেই জন্মেছিলেন। ভাইয়া, স্বরাজ ফরাজ যাই বলো, কিছুতেই হবে না। মেয়েদের যতদিন না আবার তেমনি তৈরি করতে পারবো। আমার তো মনে হয় শীঘ্রই পাবনায় একটা আদর্শ নারী শিক্ষা সমিতি গড়ে তোলার প্রয়োজন, এবং যে আদর্শ মহিলা তার পার্মানেন্ট প্রেসিডেন্ট হবেন তার নাম তো আমরা সবাই জানি। হ্যাঁ, আর সেই সঙ্গে একটা পণ প্রথা নিবারণী সমিতিও হওয়াটা বড়ই আবশ্যক, বুঝলে কিনা? দেশটা একেবারে ছারখার হয়ে গেল, বুঝলে। হরিশ, তোমার তো ছেলেবেলায় খাসা লেখার হাত ছিল। তোমার উচিত তোমার এই রিকভারি সম্বন্ধে একটা আর্টিকেল লিখে আনন্দবাজার পত্রিকায় ছেপে দেওয়া। হরিশ কোনো কথারই জবাব দিতে পারল না। কৃতজ্ঞতায় তার 2 চোখ ছলছল করতে লাগল। মৃত জমিদার গোসাইচরণের বিধবা পুত্রবধূর সাথে অন্যান্য পুত্রদের বিষয় সংক্রান্ত মামলা বেঁধেছিল। হরিশ ছিল বিধবার উকিল। জমিদারের আমলা কে যে কোন পক্ষে তা জানা কঠিন বলে গোপনে পরামর্শের জন্য ইতিপূর্বে বিধবা নিজেই 2-1 বার উকিলের বাড়িতে এসেছিলেন। আজ সকালেও তার গাড়ি এসে হরিশের সদর দরজায় থামল। হরিশ সসম্ভ্রমে তাকে নিজের বসার ঘরে এনে বসালেন। আলোচনা পাছে ও ঘরে মুহুরীর কানে যায়, এই ভয়ে দুইজনেই সাবধানে এবং ধীরে ধীরে কথা বলছিলেন। বিধবার কি এক অসংলগ্ন প্রশ্নে হরিশ হেসে ফেলে জবাব দেওয়ার চেষ্টা করতেই পাশের ঘরে পর্দার আড়াল থেকে হঠাৎ তীক্ষ্ণ কণ্ঠের শব্দ ভেসে আসলো।
আমি সব শুনেছি। বিধবা চমকে উঠলেন। হরিশ লজ্জা এবং শঙ্কায় কাঠ হয়ে গেল। একজোড়া অতি সতর্ক চক্ষুকর্ণ যে তাকে অহরহ পাহারা দিয়ে আছে, এ কথা সে মুহূর্তের জন্য ভুলে গিয়েছিল। পর্দা ঠেলে নির্মলার রণমূর্তিতে বের হয়ে আসলো। হাত নাড়তে নাড়তে কণ্ঠস্বরে যেন বিষ ঢেলে বলল, ফুসফুস করে কথা কয়ে আমাকে ফাঁকি দেবে? মনেও করো না। কই, আমার সঙ্গে তো এমন হেসে কথা কইতে দেখিনি। অভিযোগ নিতান্ত মিথ্যা নয়। বিধবা সভয়ে বললেন, এ কি কাণ্ড হরিশ বাবু! হরিশ অবাক হয়ে কিছুক্ষণ তাকিয়ে থেকে বলল, পাগল? পাগল? হ্যাঁ, পাগলই বটে, কিন্তু করলে কে শুনি? এই বলে সে হাউ হাউ করে কেঁদে ফেলে হঠাৎ হাঁটু গেড়ে বিধবার পায়ের কাছে ঢিপ ঢিপ করে মাথা খুঁড়তে লাগল। মুহুরি কাজ ফেলে ছুটে আসলো। একজন জুনিয়র উকিল সেই মাত্র এসেছিল। সে এসে দরজার কাছে দাঁড়ালো। বোস কোম্পানির বিল সরকার তারই কাঁধের উপর দিয়ে উঁকি মারতে লাগলো এবং তাদেরই চোখের সামনে নির্মলা মাথা খুঁড়তে খুঁড়তে বলতে লাগলো, আমি আমি সব জানি, আমি সব বুঝি। থাকো থাকো, তোমরাই সুখে থাকো। কিন্তু কিন্তু সতী মায়ের সতী কন্যা যদি হই, যদি মনে জ্ঞানে এক বই না দুই জেনে থাকি, যদি... এদিকে বিধবা নিজেও কেঁদে ফেলে বলতে লাগলেন, এ কি ব্যাপার হরিশ বাবু! এ কি দুর্নাম দেয়া! এ কি আমার... হরিশ কারও কোনো প্রতিবাদ করল না। অধোমুখে দাঁড়িয়ে শুধু তার মনে হতে লাগলো, পৃথিবীর দ্বিধা হয় না কিসের জন্য? লজ্জায়, ঘৃণায়, রাগে সেই দিন হরিশ সেই ঘরেই নিজেকে বন্দি রাখল। আদালতে বের হওয়ার কথা ভাবতেও পারল না। দুপুরে উমা এসে বহু সাধ্য সাধনা এবং মাথার দিব্যি দিয়ে কিছু খাইয়ে গেল। সন্ধ্যা হলে পর বামন ঠাকুর রূপোর বাটিতে করে খানিকটা জল এনে পায়ের কাছে রাখল। হরিশের প্রথম ইচ্ছা হলো লাথি মেরে জলটা ফেলে দেয়, কিন্তু আত্মসংবরণ করে আজও পায়ের বুড়ো আঙুলটা ডুবিয়ে দিল। স্বামীর পাদুদক পান না করে নির্মলা কোনোদিন জল স্পর্শ করত না। রাত্রে বাইরের ঘরে একা শুয়ে শুয়ে হরিশ ভাবছিল তার এই দুঃখময় দুর্ভর জীবনের অবসান কবে হবে। এমনই অনেক দিন অনেক রকমই ভেবেছে, কিন্তু তার এই সতী সাধী স্ত্রীর একনিষ্ঠ পতিপ্রেমের অসহ্য নাগপাশের বাঁধন থেকে মুক্তির কোনো পথই তার চোখে যেমন আগেও পড়েনি, আজও তেমন দিশেহারাই বোধ হতে লাগলো তার নিজেকে। বছর 2 গত হয়েছে। নির্মলা খোঁজ নিয়ে জানতে পেরেছে যে খবরের কাগজের খবর মিথ্যে নয়। লাবণ্য সত্যি পাবনার মেয়ে স্কুলের পরিদর্শক হয়ে আসছে। আজ হরিশ একটু সকাল সকাল আদালত থেকে ফিরে ছোট বোন উমাকে জানালো যে রাত্রের ট্রেনে তাকে বিশেষ জরুরি কাজে কলকাতায় যেতে হবে এবং ফিরতে বোধহয় 3-4 দেরি হবে। বিছানা এবং প্রয়োজনীয় কাপড় চোপড় যেন চাকরকে দিয়ে ঠিক করে রাখা হয়। দিন 15 হলো স্বামী স্ত্রীতে বাক্যালাপ বন্ধ ছিল। রেলওয়ে স্টেশন দূরে, তাই রাত্রি 8টার মধ্যেই মোটর গাড়িতে করে বেরিয়ে পড়তে হবে। সন্ধ্যের পর সে মোকদ্দমার দরকারি কাগজপত্র হ্যান্ডব্যাগে গুছিয়ে নিচ্ছিল। তখন নির্মলা ঘরে আসলো। হরিশ মুখ তুলে তাকিয়ে দেখল, শুধু কিছু বলল না। নির্মলা বেশ কিছুটা সময় চুপ থেকে প্রশ্ন করল, আজ কলকাতায় যাচ্ছ নাকি? কেন? কেন আবার কি? মক্কেলের কাজ, হাইকোর্টে মোকদ্দমা আছে। চলো না, আমিও তোমার সঙ্গে যাই। তুমি যাবে? গিয়ে কোথায় থাকবে শুনি? যেখানে হোক, তোমার সঙ্গে গাছতলায় থাকতেও আমার লজ্জা নেই। কথাটি ভালো এবং সতী স্ত্রীর উপযুক্ত, কিন্তু কথাটি হরিশের সর্বাঙ্গে যেন বিছুটি মাখিয়ে দিল। হরিশ বলল, তোমার লজ্জা না থাক, আমার আছে।
আমি গাছতলার পরিবর্তে আপাতত কোনো এক বন্ধুর বাড়িতে গিয়ে উঠবো ঠিক করেছি। তাহলে তো ভালোই হলো। তার বাড়িতেও স্ত্রী আছে, ছেলে মেয়ে আছে, আমার কোনো অসুবিধে হবে না। না, সে হবে না। বলা নেই কওয়া নেই, আগে থেকে কোনো কিছু না জানিয়ে পরের বাড়ি তোমাকে নিয়ে আমি গিয়ে উঠতে পারবো না। পারবে না সে জানি, আমাকে নিয়ে লাবণ্যর ওখানে ওঠা যায় না। তুমি যেমন নোংরা তেমনি জঘন্য তোমার ভাবনা। সে বিধবা ভদ্রমহিলা, আমি বা সেখানে কেন যাব? সেই বা আমাকে যেতে বলবে কেন? তাছাড়া আমার সময় বা কই? কলকাতায় গিয়ে পরের কাছে তো নিঃশ্বাস ফেলার ফুরসত পাবো না। পাবে গো পাবে। এই বলে নির্মলা ঘর হতে বের হয়ে গেল। দিন তিনেক পর হরিশ কলকাতা থেকে ফিরে আসলে স্ত্রী বলল, 4-5 দিন বলে গেলে 3 দিনেই ফিরে এলে যে বড়। কাজ চুকে গেল, চলে এলাম। লাবণ্যর সঙ্গে দেখা হয়নি বুঝি? না। কলকাতাতেই যদি গেলে একবার খবর নিলে না কেন? সময় পাইনি। অত কাছাকাছি গেলে সময় একটুখানি করে নিলেই হতো। এই বলে সে চলে গেল। এর মাসখানেক পরে একদিন আদালতে বের হওয়ার সময় হরিশ বোনকে ডেকে বলল, আজ আমার ফিরতে মনে হয় একটু রাত হয়ে যাবে উমা। কেন দাদা, রাত হবে? উমা কাছেই ছিল, আসতে বললেই চলতো। কিন্তু গলা উঁচুতে চড়িয়ে অদৃশ্য কাউকে লক্ষ্য করে হরিশ উত্তর দিল, যোগিনবাবুর বাড়িতে একটা জরুরি পরামর্শ আছে, দেরি হয়ে যেতে পারে। ফিরতে দেরিই হলো। রাত্রি 12টার কম নয়। হরিশ মোটর থেকে নেমে বাইরের ঘরে গিয়ে ঢুকল। কাপড় ছাড়তে ছাড়তে শুনতে পেল স্ত্রী উপরের জানলা দিয়ে সোফারকে ডেকে বলছে, আব্দুল, যোগিনবাবুর বাড়ি থেকে এলে বুঝি? नहीं माई जी, स्टेशन से आते हैं। স্টেশন? স্টেশন কেন? গাড়িতে কেউ এলো বুঝি? कलकत्ता से एक माई जी और बच्चा आया। কলকাতা থেকে? বাবু গিয়ে তাদের নিয়ে বাসায় পৌঁছে দিলেন বুঝি? हाँ माई जी। আব্দুল হাঁ বলে জবাব দিয়ে গাড়ি আস্তা বলে নিয়ে গেল। ঘরের মধ্যে হরিশ আড়ষ্ট হয়ে দাঁড়িয়ে রইল। এমন সম্ভাবনার কথা যে তার মনে আসেনি তা নয়, কিন্তু নিজের চাকরকে মিথ্যা বলতে অনুরোধ করতে সে কিছুতেই পেরে ওঠেনি। ফলত রাত্রে শোবার ঘরের মধ্যে একটা কুরুক্ষেত্র কাণ্ড হয়ে গেল। এদিকে পরদিন সকালেই লাবণ্য ছেলে নিয়ে এই বাড়িতে এসে উপস্থিত হলো। হরিশ বাইরের ঘরে ছিল। তাকে বলল, আপনার স্ত্রীর সঙ্গে তো পরিচয় নেই, চলুন আলাপ করিয়ে দেবেন। হরিশের বুকের মধ্যে তোলপাড় করতে লাগলো। একবার সে এমনও বলতে চাইল যে এখন অত্যন্ত কাজের তাড়া, কিন্তু সে অজুহাত খাটল না। তাকে সঙ্গে করে এনে স্ত্রীর সাথে পরিচয় করিয়ে দিতেই হলো। বছর 10 ছেলে এবং লাবণ্য। নির্মলা তাদের সমাদরে গ্রহণ করল। ছেলেকে খাবার খেতে দিল এবং তার মাকে আসন পেতে সযত্নে বসালো। বলল, আমার সৌভাগ্য যে আপনার দেখা পেলাম। হরিশবাবুর মুখে শুনেছিলাম আপনি সমানে বারব্রত আর উপবাস করে করে শরীরটাকে নষ্ট করে ফেলেছেন। এখনো তো বেশ ভালো দেখাচ্ছে না। বাড়ানো কথা, কিন্তু এ আবার উনি কবে বললেন? হরিশ তখনও কাছে দাঁড়িয়েছিল। সে একেবারে বিবর্ণ হয়ে উঠল। এবার কলকাতায় খেতে বসে কেবলই আপনার কথা। ওর বন্ধু কুশলবাবুর বাড়ি থেকে আমাদের বাড়ি খুব কাছে কিনা, ছাতের ওপর থেকে চেঁচিয়ে ডাকলেই শোনা যায়। খুব সুবিধে তো। কিন্তু তাতেই শুধু হয়নি, ছেলেকে পাঠিয়ে রীতিমতো ধরে আনতে হতো। বটে। আবার জাতের গোড়ামিও কম নেই। ব্রাহ্মদের ছোঁয়া খান না, আমার পিসিমার হাতে পর্যন্ত না। সমস্তই আমাকে নিজে রেঁধে নিজে পরিবেশন করতে হতো। আচ্ছা হরিশবাবু, এর মধ্যে আপনার কি লজিক আছে বলুন তো? আমি কি ব্রাহ্ম সমাজ ছাড়া? হরিশের সর্বাঙ্গ ঝিমঝিম করতে লাগল। তার মিথ্যাবাদিতা প্রমাণিত হওয়ায় তার মনে হল এতদিনে মা বসুমাতা দয়া করে বোধহয় তাকে জঠরে টেনেই নিচ্ছেন। কিন্তু সে চরম আশ্চর্য হল এই দেখে যে নির্মলা আজ কোনো পাগলামি না করে একদম স্থির হয়ে থাকল। সংশয়ের বস্তু অবিসংবাদী সত্যরূপে দেখা দিয়ে বোধহয় তাকেও হতচেতন করে ফেলেছিল। হরিশ বাইরে এসে স্তব্ধ পাংশু মুখে বসে থাকল।
এমন কোনো কিছু যাতে না হয় তা ভেবে আগেই লাবণ্যকে সতর্ক করার কথা বহুবার তার মনে হয়েছে, কিন্তু আত্ম অবমাননাকর এবং একান্ত মর্যাদাহীন লুকোচুরির প্রস্তাব সে কোনো মতেই এই শিক্ষিত ও ভদ্র মহিলাটির সামনে উচ্চারণ করতে পারেনি। লাবণ্য চলে গেলে নির্মলা ঝড়ের বেগে ঘরে ঢুকে বলল, ছি 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 ছি, তুমি এমন মিথ্যেবাদী, এত মিথ্যে কথা বলো। বেশ করি বলি, আমার খুশি। নির্মলা বেশ কিছুক্ষণ স্বামীর মুখের দিকে নিঃশব্দে তাকিয়ে থেকে কেঁদে ফেলল। বলল, বলো, যত ইচ্ছে মিথ্যে বলো, যত খুশি আমাকে ঠকাও, কিন্তু ধর্ম যদি থাকে, যদি সতী মায়ের মেয়ে হই, যদি কায় মনে সতী হই, আমার জন্য একদিন তোমাকে কাঁদতে হবে, হবে হবে হবে। এই বলে সে যেমন এসেছিল তেমনই পা চালিয়ে বের হয়ে গেল। কথা বলা আগেই বন্ধ ছিল, এখন সেটা দৃঢ়তর হলো এই মাত্র। নিচের ঘরে শোয়া আর খাওয়া, হরিশ আদালতে যায় আসে, বাইরের ঘরে একাকী বসে কাটায়। এসব নতুন কিছুই নয়। আগে সন্ধ্যার সময়ে একবার করে সে ক্লাবে গিয়ে বসত, এখন সেটুকুও বন্ধ হয়েছে, কারণ শহরের সেই দিকে লাবণ্যর বাসা। তার মনে হয় পতিপ্রাণা ভার্যার দুটো চোখ 10-10টা চোখ হয়ে 10 দিক থেকে তাকে প্রতিনিয়ত কেবলই দেখছে, দেখেই চলেছে। তার বিরাম নেই, বিশ্রাম নেই, মাধ্যাকর্ষণের মতোই যেন তা সুতীব্র, সদা বর্তমান। স্নানের পরে আয়নার দিকে তাকিয়ে তার মনে হতো সতীসাধ্যের এই অক্ষয় প্রেমের আগুনে তার কলুষিত দেহের নশ্বর মেদ মজ্জা মাংস শুষ্ক এবং নিষ্পাপ হয়ে খুব তাড়াতাড়ি উচ্চতর মানবের জন্য প্রস্তুত হয়ে উঠছে। তার আলমারির মধ্যে একখানা কালী সিংহের মহাভারত ছিল। সময় যখন কাটত না, তখন সেখান থেকে সে বেছে বেছে সতী নারীর উপাখ্যান পড়ত। কি তার প্রচণ্ড বিক্রম, আর কতই না অদ্ভুত কাহিনী। স্বামী পাপী তাপী যাই হোক, কেবলমাত্র স্ত্রীর সতীত্বের জোরেই সমস্ত পাপ মুক্ত হয়ে শেষে কল্পকাল পর্যন্ত তারা একসাথে বাস করে। কল্পকাল যে ঠিক কতটা সময় হরি সেটা জানত না, কিন্তু সে যে কম নয় এবং মুনি ঋষিদের লেখা শাস্ত্রবাক্য যে মিথ্যা নয়, এই কথা মনে করে তার সর্বাঙ্গ অবশ হয়ে উঠত। পরলোকের ভরসায় জলাঞ্জলি দিয়ে সে বিছানায় শুয়ে মাঝে মাঝে ইহলোকের ভাবনা ভাবত, কিন্তু কোনো পথ নেই। সাহেবদের হলে মামলা মোকদ্দমা খাড়া করে এতদিনে যা হোক একটা ছাড় রফা করে ফেলত, মুসলমানদের হলে 3 তালাক দিয়ে বহু পূর্বেই চুকিয়ে ফেলত। কিন্তু এই নিরীহ একপত্নীব্রত ভদ্র বাঙালি স্ত্রীর না, কোনো উপায় নেই। ইংরেজি শিক্ষায় বহু বিয়েটা ঘুচেছে, বিশেষত নির্মলা। চন্দ্র সূর্য যার মুখ দেখতে পায় না, অতি বড় শত্রুও যার সতীত্বে বিন্দুমাত্র কলঙ্ক লেপন করতে পারে না। বস্তুত স্বামী ভিন্ন যার ধ্যান জ্ঞান নেই, তাকেই পরিত্যাগ। বাপরে, নির্মল নিষ্কলুষ হিন্দু সমাজের মধ্যে কি আর মুখ দেখাতে পারবে সে? দেশের লোকে খাই খাই করে হয়তো তাকে খেয়েই ফেলবে। ভাবতে ভাবতে তার চোখ কান গরম হয়ে উঠত। বিছানা ছেড়ে মাথায় মুখে জল দিয়ে বাকি রাতটুকু সে চেয়ারে বসে কাটিয়ে দিত। এমনি করে বোধহয় মাসখানেক হয়ে গেছে। একদিন হরিশ আদালতে বের হচ্ছিল, এমন সময় ঝি এসে একখানা চিঠি তার হাতে দিয়ে বলল, বাবু, জবাবের জন্য লোক দাঁড়িয়ে আছে। কে? খাম তো ছেঁড়া, এ তো লাবণ্যের হস্তাক্ষর। আমার চিঠি কে খুললে? আগে মা খুলেছে। হরিশ চিঠি পড়ে দেখল লাবণ্য অনেক দুঃখ করে লিখেছে, সেদিন আমার অসুখ চোখে দেখে গিয়েও আর একটিবারও খবরও নিলেন না আমি মরলুম কি বাঁচলুম। অথচ বেশ জানেন এই বিদেশে আপনি ছাড়া আমার আপনার লোক কেউ নেই। যাই হোক, এই যাত্রা আমি মরিনি, বেঁচে আছি।
এই চিঠি কিন্তু সে নালিশের জন্য নয়। আজ আমার ছেলের জন্মতিথি, কোর্টের ফেরত একবার এসে তাকে আশীর্বাদ করে যাবেন, এই ভিক্ষা। চিঠির শেষে পুনশ্চ দিয়ে জানিয়েছে যে রাত্রির খাওয়াটা আজ ওখানেই সমাধা করতে হবে। একটুখানি গান বাজনার আয়োজনও আছে। চিঠি পড়ে হয়তো সে কিছুটা সময় নিজের মধ্যেই হারিয়ে গিয়েছিল। হঠাৎ চোখ তুলতেই দেখতে পেল ঝি হাসি লুকাতে মুখ নিচু করল। অর্থাৎ বাড়ির দাসী চাকরের কাছেও এ যেন একটা তামাশার ব্যাপার হয়ে উঠেছে। এক মুহূর্তে তার শিরার রক্ত আগুন হয়ে উঠল। এর কি কোনো সীমা নেই? যতই সহ্য করছি ততই কি এর মাত্রা বেড়ে চলেছে? চিঠিটা কে এনেছে? ওই তাদের বাড়ির ঝি। তাকে বলে দাও গে, আমি কোর্টে ফেরত যাব। এই বলে সে বীর দর্পে মোটরে গিয়ে উঠল। সেই রাত্রে বাড়ি ফিরতে হরিশের সত্যিই অনেক রাত্রি হল। গাড়ি থেকে নামতেই দেখল তার উপরের শোবার ঘরের খোলা জানলায় নির্মলা পাথরের মূর্তির মতো স্তব্ধ হয়ে দাঁড়িয়ে আছে। ডাক্তারের দল কিছু সময় হয়েছে বিদায় নিয়েছেন। পারিবারিক চিকিৎসক বৃদ্ধ জ্ঞানবাবু যাওয়ার সময় বলে গেলেন, বোধহয় সমস্ত আফিংটাই বের করে ফেলা গেছে। বুঝলে, বৌমার জীবনের আর কোনো শঙ্কা নেই। হরিশ একটুখানি ঘাড় নেড়ে কি একটা ভাব প্রকাশ করল। বৃদ্ধ তাতে মনোযোগ দিলেন না। বললেন, যা হবার হয়ে গেছে। এখন কাছে কাছে থেকে দিন দুই সাবধানে রাখলেই বিপদটা কেটে যাবে। যে আগে। সেদিন বার লাইব্রেরির ঘরে আলোচনা অত্যন্ত তীক্ষ্ণ এবং কঠোর হয়ে উঠল। ভক্ত বীরেন বলল, আমার গুরুদেব স্বামীজি বলেন, বীরেন, মানুষকে কখনো বিশ্বাস করবে না। সেদিন গোসাইবাবুর বিধবা পুত্রবধূর সম্বন্ধে যে স্ক্যান্ডালটা প্রকাশ হয়ে পড়েছিল, তোমরা তা বিশ্বাস করলে না। বললে হরিশ এ কাজ করতেই পারে না। এখন দেখলে গুরুদেবের কৃপায় আমি এমন অনেক জিনিস জানতে পারি তোমরা যা ড্রিম করো না। ওহ, হরিশটা কি স্কাউন্ড্রেল! ওরকম সতীসাধ্যী স্ত্রী যার। কিন্তু মজা দেখেছ সংসারে? বদমাইশগুলোর ভাগ্যেই কেবল এরকম স্ত্রী জোটে। নিঃসন্দেহে নিঃসন্দেহে আমার তো মাথায় চুল পেকে গেল, কিন্তু ক্যারেক্টারে কেউ কখনো একটা স্পট দিতে পারলে না। অথচ দেখো দেখিনি, আমারই হলো গিয়ে 7-7টা মেয়ে। বিয়ে দিতে দিতে একেবারে দেউলে হয়ে গেলাম। আমাদের মেয়ে স্কুলের পরিদর্শক হিসাবে লাবণ্যপ্রভা মহিলাটি দেখছি একেবারে আদর্শ। গভর্নমেন্টে বোধ করে মুভ করা উচিত। কি বলেন বীরেনবাবু? অ্যাবসলিউটলি নেসেসারি। সম্পূর্ণ একটা দিনও পার হলো না সতীসাধ্যীর স্বামী হরিশের চরিত্র জানতে শহরে কারও আর বাকি থাকল না। এবং সুহৃদবর্গের কৃপায় সব কথাই তার কানে এসে পৌঁছাল। উমা এসে চোখ মুছে বলল, দাদা, তুমি আবার বিয়ে করো। পাগল? পাগল কেন? আমাদের দেশে তো পুরুষের বহু বিবাহ ছিল। তখন আমরা বর্বর ছিলাম। বর্বর কিসে? তোমার দুঃখ আর কেউ না জানে, আমি তো জানি দাদা। সমস্ত জীবনটা কি এমন ব্যর্থ হয়ে যাবে? উপায় কি বোন? স্ত্রী ত্যাগ করে আবার বিয়ে করার ব্যবস্থা পুরুষের আছে জানি, কিন্তু মেয়েদের তো নেই। তোর বৌদিরও যদি এ পথ খোলা থাকতো, তোর কথায় আমি রাজি হতাম। উমা, তুমি কি যে বলো দাদা। এই বলে উমা রাগ করে চলে গেল। হরিশ চুপ করে একাকী বসে থাকল। তার উপায়হীন অন্ধকার চিত্ততল থেকে কেবল একটি কথাই বারংবার উঠে আসতে লাগল, পথ নেই, পথ নেই। এই আনন্দহীন জীবনে দুঃখই ধ্রুব হয়ে রইল। তার বসার ঘরের মধ্যে তখন সন্ধ্যার ছায়া গাঢ়তর হয়ে আসছিল। হঠাৎ তার কানে গেল পাশের বাড়ির দরজায় দাঁড়িয়ে বৈষ্ণব ভিখারির দল কীর্তনের সুরে দ্যুতির বিলাপ গাইছে। দ্যুতি মথুরায় এসে ব্রজনাথের হৃদয়হীন নিষ্ঠুরতার কাহিনী ইনিয়ে বিনিয়ে নালিশ করেছে। সেকালে অভিযোগের কেমন উত্তর দ্যুতি পেয়েছিল তা হরিশ জানত না।
কিন্তু একালে সে ব্রজনাথের পক্ষে বিনা পয়সার উকিল দাঁড়িয়ে তর্কের উপর তর্ক জুড়ে মনে মনে বলতে লাগলো, হোগো দুতি, নারীর একনিষ্ঠ প্রেম খুব ভালো জিনিস, সংসারে তার তুলনা নেই। কিন্তু তুমি তো সব কথা বুঝবে না, বললেও না। কিন্তু আমি জানি ব্রজনাথ কিসের ভয়ে পালিয়ে গিয়েছিলেন এবং 100 বছরের মধ্যে আর মুখ হননি। কংস টংস সব মিছে কথা, আসল কথা শ্রীরাধার ওই একনিষ্ঠ প্রেম। তবু তো তখনকার কালে ঢের সুবিধা ছিল, মথুরায় লুকিয়ে থাকা চলতো। কিন্তু একাল খুব কঠিন, না আছে পালাবার জায়গা, না আছে মুখ দেখাবার স্থান। এখন ভুক্তভোগী ব্রজনাথ দয়া করে অধীনকে একটু শীঘ্র পায়ে স্থান দিলেই বাঁচি। মাঝরাত, জায়গাটা জনমানবহীন, বোধহয় কোনো এক প্রত্যন্তর গ্রামের কাঁচা রাস্তা। দুপাশে সারি সারি গাছ আর ঘন জঙ্গল। আকাশে এক ফালি চাঁদ উকি দিচ্ছে, আর সেই চাঁদের আলোয় আবছা দেখা যাচ্ছে এক নারী মূর্তিকে। সেই নারী মূর্তির মুখমণ্ডল স্পষ্ট নয়, তবে দূর থেকে দেখে বোঝা যায় তার কোমর ছাড়িয়েছে লম্বা ঘন চুল, পরনে সাদা শাড়ি। নারী মূর্তি ক্রমশ এগিয়ে আসছে রিখিয়ার দিকে। রিখিয়া নিজেও জানে না সে এত রাতে একা কি করছে এই নির্জন জনশূন্য পথে। নারী মূর্তি যত এগিয়ে আসে তত ভেসে আসে এক পচা দুর্গন্ধ। কিন্তু কিসের দুর্গন্ধ রিখিয়া বুঝতে পারে না, অথচ গন্ধটা পরিচিত। রিখিয়ার খেয়াল হলো সে বসে আছে একটা গাছের তলায়। সুবিশাল গাছের এক ডালে ঝুলছে একটা দড়ি, অনেকটা ফাঁস লাগানোর দড়ির মতো দেখতে লাগছে। আবার আস্তে আস্তে রিখিয়ার গায়ের লোম খাড়া হয়ে যাচ্ছে। নারী মূর্তি যত এগিয়ে আসছে তত যেন ধেয়ে আসছে অমঙ্গল। হঠাৎ আশেপাশে দু একটা শিয়াল ডেকে ওঠে। রিখিয়া খেয়াল করে নারীটির মুখে একটা ক্রূর হাসি, তার চোখ দুটো যেন মরা মাছের মতো। রিখিয়া প্রাণপণে চিৎকার করলো, কিন্তু কই, তার নিজের চিৎকার তার নিজের কানেই পৌঁছল না। দেখতে দেখতে সে এগিয়ে এলো একদম রিখিয়ার সামনে। সেই ভয়াবহ নারী মূর্তি এবার ঝুঁকে পড়ল তার উপর। তার ঠোঁটের কোণ থেকে চুইয়ে পড়ছে তাজা লাল তরল। তার চোখ দুটো বিস্ফারিত, সেই চোখের মণি যেন তলিয়ে গেছে এক অতল অন্ধকারে। সব অন্ধকার হয়ে আসে নিমেষের মধ্যে। খাটের ওপর লাফ দিয়ে উঠে বসে জোরে জোরে নিঃশ্বাস ফেলতে লাগলো রিখিয়া। আবার আবার সেই স্বপ্ন, কিন্তু কিন্তু এত বছর পরে এই স্বপ্নটা কেন দেখলাম আমি? আর 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 জায়গাটাই বা কোথায়? এমন জায়গায় তো আমি যাইনি কখনো। রিখিয়া একবার ঘড়ির দিকে তাকালো। রাত 3:35। আজ ডিসেম্বর মাসের 10 তারিখ। আজ এত ঠান্ডার মধ্যেও তার কপালে বিন্দু বিন্দু ঘাম দেখা দিয়েছে। একটু ধাতস্থ হয়ে টেবিল থেকে জলের গ্লাসটা তুলে নিল রিখিয়া। গোগ্রাসে সব জলটুকু শেষ করে আরো খানিকক্ষণ চুপচাপ বসে থেকে আবার শুয়ে পড়ল সে। কিন্তু ঘুম সহজে এলো না তার। যখন ছোট ছিল তখন প্রায় দেখতো সে এই স্বপ্নটা। ছোটবেলায় এই স্বপ্নের মধ্যে দুবার সে হেঁটে ঘরের বাইরেও চলে গিয়েছিল। নেহাত তার বাবা দেখে ফেলেছিল, নইলে না জানি কি হতো তার সাথে। এমনিতেই ভীতু স্বভাবের মেয়ে রিখিয়া, তার উপর এতদিন পর এইরকম স্বপ্ন। পাছে ঘুমোলে আবার সেই একই স্বপ্ন দেখে, তাই সারা রাত এদিক ওদিক করেই কাটিয়ে দিল সে। ভোরের দিকে একটু চোখটা লেগেছিল তার। ঘুম ভাঙলো ফোনের আওয়াজে। ঘুম জড়ানো চোখে ঠিকমতো নামটা না দেখেই রিখিয়া বলে উঠল, হ্যালো। কিরে, এখনো ঘুম থেকে উঠিসনি? কটা বাজে বলতো? আরে আর বলিস না,
রাতে না ভালো ঘুম হয়নি, তাই দেরি হয়ে গেল। তুই বল, এতদিন পর ফোন করলি যে? আরে বড়দি শোন, আমার কলেজ এখন অনেক দিন ছুটি, তাই আমিও ভাবছিলাম যদি বাড়ির সবাই মিলে কোথাও একসাথে ঘুরতে যাই তাহলে কেমন হয় বলতো। ছোট বোন হিয়ার এই প্রস্তাব খুব একটা মন্দ লাগলো না রিখিয়ার। সত্যিই তো, কতদিন সবাই মিলে কোথাও বেরোনো হয় না। তাছাড়া সারা বছর মুখ গুজে চাকরির পরীক্ষার জন্য পড়তে পড়তে হাঁপিয়ে উঠেছে সে নিজেও। এর মধ্যে হাওয়া বদল করতে কোথাও গেলে মন্দ হয় কি? সে বলে উঠল, বেশ তো, আমার প্রবলেম নেই। তুই কাকার সাথে কথা বল, তারপর কাকা কাকিকে নিয়ে চলে আয় আমাদের ফ্ল্যাটে। বেশ জমিয়ে প্ল্যান বানানো যাবে। আরে বাবাকে আমি গতকালই বলেছি, বাবা রাজি, সঙ্গে মাও। আচ্ছা জেঠিমা যেতে পারবে তো? বাটের ব্যথাটা এখন আগে থেকে কি একটু কমেছে? আরে আমার মা বাবাকে নিয়ে চিন্তা করতে হবে না, ওরা এক পায়ে খাড়া। তবে ভাইকে নিয়ে সমস্যা হতে পারে। শুনেছিলাম সামনেই ওর কলেজে কি সব আছে। ও ঠিক আছে, তোরা আয় না, তারপর ঠিক কিছু একটা ব্যবস্থা হয়ে যাবে। পরের দিন সকালে রিখিয়ার মা এসে তার হাতের বাজুতে বেঁধে দিল লাল মোটা সুতোয় বাঁধা একটা চৌকো মাদুলি। রিখিয়ার মনে পড়ে গেল ছোটবেলায় তার এই স্বপ্ন দোষের জন্য তার মা তাদের মামার বাড়ি থেকে জাগ্রত কালী মন্দিরের পুরুতের কাছ থেকে একটা রক্ষা কবচ বানিয়ে এনে রূপোর চেনের সাথে আটকে তার গলায় পরিয়ে দিয়েছিল। অদ্ভুতভাবে তারপর থেকে রিখিয়া আর কোনোদিনও ওই ভয়ানক স্বপ্নটা দেখেনি। কিন্তু দুদিন আগে ওই রক্ষা কবচের মাদুলিটা তার গলার চেনটা থেকে খুলে কোথায় পড়ে যায়, আর ঠিক সেই দিন রাত থেকে ওই বিভীষিকাময় স্বপ্নটা আবার ফিরে আসে। রিখিয়ার মা মেয়েকে অন্যমনস্ক দেখে বললেন, কিরে, কি ভাবছিস? কই কিছু না তো। শোন, তোর মামা বলল ঠাকুর মশাই এখন কামাখ্যায় গেছেন, তাই উনি রক্ষা কবচ দিতে পারেননি। এটা ওনার শিষ্য বানিয়ে দিয়েছেন। ওনার বানানো রক্ষা কবচের মতো কাজ না দিলেও ছোটখাটো বিপদ কেটে যাবে বলেছেন। সেদিন সন্ধ্যাবেলায় হিয়া তার মা বাবাকে নিয়ে হাজির হলো রিখিয়াদের ফ্ল্যাটে। নীলাম্বর বাবু চায়ে একটা চুমুক দিয়ে নীলাদ্রি বাবুকে বললেন, বাচ্চাগুলো যখন বায়না ধরেইছে, চল 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 তখন একটু ঘুরেই আসি কাছে পিঠে কোথাও থেকে। দাদা, আমি ভাবছিলাম পাহাড়ে গেলে কেমন হয়। কি বলো তোমরা? এই না না, পাহাড় না, একই শীতকাল, তার উপর হিয়ার হাঁপানি আছে, পাহাড়ে গেলে আর দেখতে হবে না। ঝাঁঝ মেরে বলে উঠলেন নীলাদ্রি বাবুর স্ত্রী অর্থাৎ হিয়ার মা অনিমা দেবী। রিখিয়ার ভাই বলে ওঠে, আর তাছাড়া এখন টিকিট পাওয়া যাবে বলেও মনে হয় না। তাহলে কোথায় যাবি? রিখিয়ার মা অর্থাৎ রাখি দেবী বললেন, আচ্ছা, এমন জায়গায় চল যেখানে অত মানুষের ভিড় নেই, মানে একটু নিরিবিলি, স্নিগ্ধ, মোট কথা যেখানে একটু প্রাণ ভরে নিঃশ্বাস নেওয়া যাবে। এমন এক জায়গা আছে যেখানে বেশি মানুষের ভিড়ও নেই, আবার হোটেল খরচাও নেই। মানে মানে তোরা যদি চাস আমরা আমাদের পুরনো জমিদার বাড়িতে যেতে পারি। কোনোদিন তো যাসনি, অবশ্য তোদের মায়েরাও তো যায়নি। এই এক মিনিট, আমাদের পুরনো জমিদার বাড়ি মানে এই আমরা জমিদার বংশের নাকি? 100%। আমার ঠাকুরদার বাবা ছিলেন তখনকার দিনে জমিদার। ওরে একটু পারিবারিক ইতিহাসটা জান, সারাদিন শুধু মোবাইল আর কম্পিউটার নিয়ে থাকলেই চলবে কি? আচ্ছা আচ্ছা শোন তবে, মুর্শিদাবাদ জেলার কিরিটেশ্বরী গ্রামের জমিদার ছিলেন প্রতাপ নারায়ণ দাস। তিনি ছিলেন বংশের শেষ জমিদার। তার কারণ আমার ঠাকুরদা জমিদারির হাল না ধরে চাকরি সূত্রে চলে যান বোম্বাই। ঠাকুরদার এক ভাই ছিল, কিন্তু তার মৃত্যু হয় পরবর্তীকালে, ঠাকুরদা প্রবাসে থাকাকালীন। ঠাকুরদার বয়সকালে ফিরে গেলেন মুর্শিদাবাদ। তখন তার 2 ছেলে অর্থাৎ আমার বাবা এবং কাকা যথেষ্ট বড়, দুজনেই বিবাহিত। আমার ঠাকুমা গত হয়েছিলেন আগেই। কিরিটেশ্বরী ফিরে যাওয়ার পর তারা দেখলেন সেখানকার করুণ অবস্থা।
বংশধর বলতে সেখানে রয়ে গেছিলেন আমার ছোট ঠাকুরদার বিধবা স্ত্রী ও 2 পুত্র। তারা জানালেন প্রতাপ নারায়ণের সুবিশাল সম্পত্তি তারা একা হাতে সামলে উঠতে পারছেন না। বাবা ও কাকাকে বললেন সম্পত্তি রক্ষা করায় তাদের সাহায্যের খুব প্রয়োজন। কাকা সেখানে সপরিবারে থেকে যেতে রাজি হয়ে গেলেন, ঠাকুরদাও সঙ্গে থেকে গেলেন। বাবার পক্ষে তা সম্ভব হয়ে ওঠেনি, কারণ বাবা ততদিনে কলকাতায় একটা বাড়ি কিনে ফেলেছিলেন। আমি তখনও খুব ছোট, তাই সব ছেড়ে বাবা শিফট করলেন না। বাপরে, কি জটিল। তা এখন ওখানে কে থাকে? সহজ করে বলতে গেলে এখন ওই বৃহৎ জমিদার বাড়িতে থাকেন আমার কাকা, কাকিমা এবং তাদের এক ছেলে আর তার বউ এবং তাদের একমাত্র মেয়ে, যে যে সম্পর্কে তোমাদের বোনও হয়। বুঝেছো? ওয়াও, তার মানে বাবা এখানে গেলে বেশ নতুন একটা অভিজ্ঞতা হবে, কি বলো? জমিদার বাড়ি, আহা, পুরো আলাদাই ব্যাপার। কি বলিস বর্দি? সে তো যাওয়াই যায়। তাহলে আমরা কবে যাচ্ছি? ঠিক হলো, আগামী রবিবার তারা রওনা দেবে সকালে। সপ্তাহখানেক থেকে আবার ফিরে আসবেন কলকাতায়। কথা মতো রবিবার সকালেই সবাই মিলে গাড়ি করে বেরিয়ে পড়লেন কিরিটেশ্বরী গ্রামের উদ্দেশ্যে। 5-5.5 ঘন্টার পথ। রাস্তায় যেতে হাসি ঠাট্টায় জমে উঠেছিল দাস পরিবার। এই বাড়ির সকলের মধ্যেই বেশ সদ্ভাব আছে। 2 জায় গল্প জুড়েছে শুরু থেকে। এদিকে 3 ভাই বোন কখনো সেলফি, কখনো ভ্লগ, আর কখনো মাঝে মাঝে ইনসাইড জোকস নেই আছে। চলতে চলতে তন্দ্রাচ্ছন্ন হয়ে পড়ে রেখিয়া। রেখিয়া, তুই আসছিস? রেখিয়া, তোকে তো আসতেই হতো। আমি তোকে টেনে এনেছি এখানে। কত বছর ধরে আটকা পড়ে আছি আমি। এবার মুক্তি হবে আমার। হ্যাঁ, এবার আমার মুক্তি হবে, হতেই হবে। কি দেখলাম আমি? আবার আবার সেই বিভীষিকাময় স্বপ্ন। রেখিয়া দেখল এক গাছের তলায় দাঁড়িয়ে সেই মেয়েটা হাসতে হাসতে কথাগুলো বলছে। তার উন্মুক্ত কেশরাশি উঠছে এক তীব্র বাতাসে। তার ঠোঁট বেয়ে বেয়ে পড়ছে সেই একই তরল রক্ত। রিখিয়ার ভেতরটা কেমন যেন কাঠ হয়ে এসেছে। তার মনে এক অজানা ভয় খেলা করছে। কেন জানি তার মনে হচ্ছে সেই জমিদার বাড়িতে এক রহস্য লুকিয়ে আছে। কিরে, কি হয়েছে তোর? এরকম দরদর করে ঘামছিস কেন? রিখিয়া সম্বিত ফিরে হিয়ার ঝাঁকুনিতে। সে একটা ঢোক গিলে বলে, না না, কিছু না। কত দূর এলাম রে আমরা? এই তো এসে গেছি প্রায়। রিখিয়া ইচ্ছে করেই কাউকে কথাগুলো বলল না, তবে কিছুতেই সে ব্যাপারগুলো মাথা থেকে ঝেড়ে ফেলতেও পারল না। সবাই যখন কিরিটেশ্বরী জমিদার বাড়িতে এসে উঠল তখন বেলা পড়ে গিয়ে বিকেল নেমেছে। এখানে শীতটা বেশ জাঁকিয়ে পড়েছে। চারিধারে অন্ধকার নেমে এসেছে প্রায়। ওয়াও, কি বিশাল বাড়ি! দেখ বটি, পুরো টিভিতে যেরকম দেখায় ওই রকম না? কি দারুণ! সেই রকমই পুরো লাগছে। বা যদিও একটু পুরনো, তবুও দারুণ লাগবে বল এখানে থাকতে। রিখিয়া যত না মুগ্ধ তার চেয়েও বেশি সন্দিগ্ধ। কেন জানে না, তার বারবার মনে হচ্ছে এই বাড়িতে একটা গন্ডগোল আছে। যে করেই হোক এই বাড়ির ইতিহাস তাকে খতিয়ে দেখতে হবে। বাড়ির বর্তমান বাসিন্দা সকলেই খুশি অতিথি আপ্যায়নের সুযোগ হয়ে। পরিবারের বয়োজ্যেষ্ঠ সদস্য হরিমাধব দাস, সম্পর্কে যিনি নীলাদ্রি ও নীলাম্বর বাবুর কাকা। হরিমাধব বাবু রিখিয়া ও হিয়ার নাম জেনে নিয়ে বললেন, তোমাদের একটা ছোট্ট বোন আছে এই বাড়িতে,
ভেলকি, এই যে দাদা দিদিদের সাথে ভাব করে নাও, এখন কিছুদিন ওদের সাথে খেলবে, কেমন? এক বছর দশেকের বাচ্চা মেয়ে এগিয়ে এসে বলল, আমার ভালো নাম নিহারিকা। বাহ, বেশ সুন্দর নাম তো। তা তোমার এই মিষ্টি নামটা কে রেখেছে? ঠাম রেখেছে। হরিমাধব বাবু ছেলে মহেশ বাবুর পাশেই দাঁড়িয়েছিলেন। বললেন, এসো এসো এসো, তোমাদের ঘরগুলো আমি দেখিয়ে দিই। মহেশবাবু সিঁড়ি বেয়ে উপরে নিয়ে গেলেন অতিথিদের। দক্ষিণ দিকের ঘরখানি বরাদ্দ করা হলো রিখিয়া আর হিয়ার জন্য। তার পাশেই রিকের ঘর, আর তার ঠিক পাশের ঘরেই থাকেন মহেশবাবু, তার স্ত্রী মলিনা দেবী ও নিহারিকা। উত্তর দিকে দুটো ঘর দেওয়া হলো নীলাম্বর বাবু ও নীলাদ্রি বাবুদের। সস্ত্রীক তারা থাকবেন সেখানে। ঘরগুলো বিশাল, সেকেলের পালঙ্ক। ঘরে আসবাব বলতে আলমারি, চেয়ার, টেবিল, আরামকেদারা ও ড্রেসিং টেবিল। রিখিয়াদের ঘরে লাগোয়া একটা বারান্দাও রয়েছে। এসে থেকেই রিখিয়া একটু খামখেয়ালি হয়ে রয়েছে। তার মনে হচ্ছে কেউ যেন তার উপর নজর রেখে চলেছে, অথচ তাকে সে দেখতে পাচ্ছে না। সন্ধ্যার দিকে বারান্দায় গিয়ে দাঁড়ালো রিখিয়া। হিয়া তখন ভেলকির সঙ্গে পাশের ঘরের গল্পে মশগুল। বারান্দায় গিয়ে দেখা যায় সামনেই একটা ঝিল, বোধহয় এই বাড়িরই। এদিকে বেশ কনকনে ঠান্ডা, গায়ে শাল জড়ানো অবস্থাতেও রিখিয়ার কাঁপুনি আসছে। আচমকা রিখিয়া দেখে ঝিল পাড়ে একজোড়া চোখ জল জল করছে তার দিকে তাকিয়ে। বুকের ভেতর ভয় কেঁপে ওঠে রিখিয়ার। কি দেখছে তাকে এভাবে? রিখিয়া সেখান থেকে বেরিয়ে আসতে উদ্যত হলো, কিন্তু তখনই তার মনে হলো সে একা সেখানে দাঁড়িয়ে নেই। খুব কাছে নিঃশ্বাস ফেলছে আরো কেউ, হিম শীতল নিঃশ্বাস। কাউকে সে দেখতে পাচ্ছে না ঠিকই, কিন্তু এক অদ্ভুত উপস্থিতি সে বেশ অনুভব করতে পারছে। হঠাৎ তার কানে কে ফিস ফিস করে বলে উঠল, তোর বলে আমার মুক্তি। বলে আমার মুক্তি। একটা মহিলা কণ্ঠ। না, মহিলা কণ্ঠ বলা ভুল হবে, পৈশাচিক মহিলা কণ্ঠ। গলার স্বর ফ্যাঁস ফ্যাঁসে। রিখিয়ার অন্তরাত্মা শুকিয়ে কাঠ হয়ে গেল। সে এক ছুটে ঘরের ভিতরে এসে পড়ল। মনের ভুল বলে কিছুতেই সে উড়িয়ে দিতে পারছে না বিষয়গুলোকে। মানসিকভাবে তো আমি সম্পূর্ণ সুস্থ, তাহলে তাহলে এসব কি হচ্ছে আমার সাথে? অমন ভয়ানক গলাই বাকার। হিয়াকে কি কথাগুলো বলে দেখবো? কিন্তু কিন্তু ও যদি বিশ্বাস না করে, না, সে যাই হোক একবার না হয় বলেই দেখি। তারপর ভেলকির ঘরে গিয়ে কিছুক্ষণ কথাবার্তা বলে ছল করে হিয়াকে ঘরে ডেকে নিয়ে এলো রিখিয়া। তারপর তাকে সব খুলে বলে। রিখিয়া যেমন ভেবেছিল তেমনই হলো। হিয়া তাকে বুঝলো, হালকাভাবে ব্যাপারটা উড়িয়ে দিল না। তাহলে কি করবি রে? কাল সকালে কি বাড়ি ফিরে যাবি? না রে, এটা করা ঠিক হবে না। বাকিরা কেউ বিশ্বাস করবে না সত্যিটা বললে। আর তাছাড়া সবাই এত খুশ মেজাজে রয়েছে, আমি কারোর আনন্দ মাটি করতে চাই না রে। তার চেয়ে বরং আমার মনে হয় আমাদের এই বাড়ির ইতিহাস ঠিক করে জানা দরকার। আমার বিশ্বাস এখানেই সব রহস্যের সমাধান পাওয়া যাবে। দুজনেই ঠিক করলো বাড়ির সদস্যদের কাছ থেকে এই বাড়ির ইতিহাস জেনেই ছাড়বে। রাতে খাওয়ার সময় কথাটা পারল রিখিয়া। আচ্ছা হরিদাদু, ওই সিঁড়ি দিয়ে উঠতে গিয়ে দেখলাম জমিদার প্রতাপ নারায়ণের একটা তৈলচিত্র, তার পাশে আমার বাবার ঠাকুরদার চিত্র। মানে আমি প্রথমে চিনতে পারিনি, আমাকে মহেশ কাকা বললেন, কিন্তু জমিদার বাবুর কনিষ্ঠ পুত্রের ছবি তো দেখলাম না। বাবা, তোমার বেশ বুদ্ধি আছে দেখছি। ভালো প্রশ্ন করেছো। এর পিছনে একটা অদ্ভুত গল্প আছে। আমি শুনেছিলাম এই বাড়ির পুরনো পরিচারিকা শ্যামলীর মায়ের থেকে।
ওরা 3 পুরুষ ধরে এই বাড়ির খেয়াল রেখে আসছে। শ্যামলীর মা বলেছিল অনেক বছর আগে নাকি একদিন আচমকা কাকার ছবিটা ভেঙে পড়ে যায়, কারণ কেউ জানে না। আর সেই ঘটনার দিন 7 পরেই কাকার মৃত্যু হয়। জানি না কাকতালীয় কিনা, কিন্তু স্বাভাবিক মৃত্যু? না, কাকা গলায় দড়ি দেন। কেন? কারণটা আমি বিস্তারিত জানি না, তখন আমি প্রবাসে। পরে শুনেছিলাম তিনি নাকি শেষের কদিন কিরকম হয়ে গেছিলেন। খুব সম্ভবত কিছু একটা নিয়ে খুব ভয় পেতেন, দুশ্চিন্তা করতেন। শেষে একদিন বাড়ি থেকে কিছুটা এগিয়ে একটা কাঁঠাল গাছের ডালে তার ঝুলন্ত দেহ আবিষ্কার হয়। কথাটা শুনেই একে অপরের দিকে তাকালো হিয়া রিখিয়া। রিখিয়া তো স্বপ্নে দেখেছিল একটা গাছ, তাতে দড়ি ঝুলছে। আচ্ছা, ওনার পরিবারে কে কে ছিল? ওদের পরিবারটা বোধহয় অভিশপ্ত ছিল। 2 ছেলে, দুজনেই অল্প বয়সে মারা গেল, তাও আবার একইভাবে। মানে ওরাও আত্মহত্যা করে ওই একই গাছতলায়। আমি এখানে আসার বছর 3 আগে দুজনেই মারা যায়। দিব্যি সুস্থ সবল হাসি খুশি ছেলে। বিয়ে ঠিক হবার পর থেকেই কেমন বদলে যেতে লাগলো। ভয় দুজনেই শুকিয়ে কাঠ হয়ে থাকতো, একা একা কথা বলতো। শেষের দিকে একেবারে শরীর ভেঙে গেছিল। তারপর ওই কাঁঠাল গাছের ডালে। ঘরের পরিবেশ থমথমে হয়ে গেল। হরিমাধববাবু বলে চললেন, কয়েক বছর পর কাকিমাও মারা যান। একেবারে নির্বংশ হয়ে যায় ওরা। এতক্ষণে হিয়া আর রিখিয়া বুঝতে পেরেছে রহস্য এখানেই। এতগুলো অপমৃত্যু নেহাত কাকতালীয় হতে পারে না। ঘরে এসে হিয়া বলল, বর্দি শোন, ওই শ্যামলীকে আমাদের ধরতেই হবে। কেন? আরে হরিদা তো বললো, শুনলি না? বহু পুরনো লোক উনি। আমার মনে হয় উনি অনেক কিছু জানবেন। বেশি দেরি না করে শুয়ে পড়ল দুজনে। ক্লান্ত শরীরে ঘুম এসে গেল তাড়াতাড়ি। রাত কটা হবে জানা নেই। রিখিয়া ঘুম ঘুম চোখে উঠে বসলো খাটে। তারপর নিচে নেমে ঘর থেকে বেরিয়ে গেল। নিজের আনমনেই হেঁটে চলেছে সে। সিঁড়ি দিয়ে নিচে নেমে এসে বাড়ির পিছন দিকটায় চলে গেল। কোথায় চলেছে সে? হঠাৎ পিছন থেকে তার হাত চেপে ধরল একজন। রিখিয়া পিছন ফিরতেই অজ্ঞান হয়ে মাটিতে পড়ে গেল। সকালে রিখিয়ার জ্ঞান ফিরলে সে দেখল নিজের ঘরেই শুয়ে আছে সে। পাশে দাঁড়িয়ে পরিবারের সবাই আর পরিচারিকা শ্যামলী। কিরে, অত রাতে বাড়ির পিছন দিকটায় তুই কেন গেছিলিস? ভাগ্যিস শ্যামলী তোকে ধরে ফেলে, তখনই অজ্ঞান হয়ে গেলি। কি হয়েছিল তোর? আমি আমি জানি না গো, আমার কিছু মনে নেই। তোর তো স্লিপ ওয়াকিং এর অভ্যাস কোনোদিন ছিল না। আচ্ছা হরিদাদু, বাড়ির পিছন দিকে কার ঘর? কাল তো দেখা হলো না। পিছন দিকে আমার কাকার পড়াশোনার ঘর ছিল। আমি আশাস্তক দেখছি ঘরটা তালা বন্ধ। শুনেছিলাম কাকা ও আমার 2 ভাইয়ের মৃত্যুর পর কাকিমা একেবারে প্রায় জোর করেই ওই ঘরে তালা এঁটে দিয়েছিলেন। পরবর্তীকালে কেউ খোলেনি ওই ঘর। আমিও আর বিশেষ কৌতূহল দেখাইনি। এর মাঝে মহেশবাবু বলে উঠলেন, রিখিয়া, আজ তাহলে তুমি বিশ্রাম করো এই বেলা। শরীর ঠিক হলে বিকেলের দিকে না হয় ঘুরে আসবে, কেমন? রিখিয়া আপত্তি করে না। হিয়াও বাড়িতেই থেকে যায় রিখিয়ার সাথে। সকালে জলখাবার সেরে বাড়ির প্রায় সকলে বেরোলেন সামনের ধান মাঠে। এই সুযোগে হিয়া আর রিখিয়া বাড়ির রান্নাঘরে গিয়ে শ্যামলীর সঙ্গে গল্প চলল। এটা ওটা বলার পর শ্যামলী রিখিয়ার দিকে ফিরে বলল, দিদিমণি, তুমি এই বংশের বড় মেয়ে, একটু সাবধানে থেকো। ছোট মুখে বড় কথা বলি, খুব একটা বেশি নিজের ঘর থেকে বেরিও না, কেমন? এমন কেন বলছো দিদা? এত কথা
নাই বা বললাম, বরং যেটায় সবার মঙ্গল সেটা করাই ভালো। পিছনের এই ঘরটা তালা বন্ধ কেন গো? আমার মনে হয় ওই ঘরে কিছু নিশ্চয়ই একটা রহস্য আছে। আর সেই সাথে আমার এটাও মনে হয় যে তুমি সব জানো। চুপ, ওই ঘরে সাক্ষাৎ অভিশাপ। ও ঘরে পাপ বাস করে, চূড়ান্ত পাপ। দেখো শ্যামলী দিদা, আমি আমাদের পারিবারিক বিষয়ে অত মাথা ঘামাতাম না, অহেতু কৌতূহল দেখাতাম না, যদি না আমার দিদির জীবন সেই কারণে বিপন্ন না হয়ে উঠত। তীরের মতো কথাখানা যেন বিঁধল শ্যামলীকে। একেবারেই সে প্রস্তুত ছিল না এই কথা শোনার জন্য। মানে এসব কি বলছো তুমি? যা বলছি তার পিছনে যথেষ্ট কারণ আছে। বর্দির সঙ্গে বিগত কিছুদিন ধরেই অদ্ভুত সব জিনিস ঘটছে। কি জিনিস? হিয়া স্বল্প কথায় ব্যাপারটা বলল। সব শুনে শ্যামলীর মুখ ফ্যাকাশে হয়ে গেছে। সে ফিরে এসেছে, সে ফিরে এসেছে। তার শেষ কাজ যে এখনো বাকি। কি কাজ? কে ফিরে এসেছে? প্লিজ প্লিজ শ্যামলী দিদা, তুমি কিচ্ছু লুকিও না আমাদের থেকে। যা জানো তুমি সবটা বলো না প্লিজ। প্রতাপ নারায়ণের ছোট ছেলে সাধন চন্দ্র দাস একটা কুলাঙ্গার ছিল। তার জন্যই এই পরিবার অভিশপ্ত হয়েছে। জোয়ান বয়সে এই বাড়ির রান্নার মেয়ের সাথে সম্পর্কে জড়িয়ে পড়ল। মেয়েটার নাম ছিল নন্দিনী। জেলে পাড়ার সব থেকে বড় জেলের মেয়ে ছিল সে। এই বাড়িতেই নন্দিনী থাকতো। আমার দিদিমা ছিল তার প্রাণের সখী। সাধন বাবুর সঙ্গে নন্দিনীর সম্পর্ক আরো গভীর হতে লাগলো। রাতের আধারে সবার চোখ ফাঁকি দিয়ে নন্দিনী চলে যেত ওই সাধন বাবুর পড়াশোনার ঘরে। একদিন নন্দিনী এসে সাধন বাবুকে জানালো সে গর্ভবতী হয়ে পড়েছে। তখন লম্পট সাধন পুরো সম্পর্ক অস্বীকার করে নন্দিনীকে জেলের মেয়ে বলে তাচ্ছিল্য ও অকথ্য ভাষায় অপমান করে বাড়ি থেকে বের করে দেয়। আমার দিদিমা তখন নন্দিনীর পাশে এসে দাঁড়ায়। লুকিয়ে লুকিয়ে সে নন্দিনীকে রেখে আসলো জঙ্গলের মধ্যে একটা কুঠুরিতে। বুঝতেই তো পারো অমন মেয়েকে আর কোন বাপ ঘরে তুলবে। আমার দিদিমা সঠিক সময়ে দায় নিয়ে এসে নন্দিনীর প্রসব করালো। নন্দিনীর এক ফুটফুটে কন্যা সন্তান হয়। হিসেব মতো সেই বংশের প্রথম মেয়ে সন্তান। সন্তান হবার পর নন্দিনীর মনে জেদ চাপলো। সে তার এবং তার মেয়ের অধিকার চাইতে ফিরে এলো বাড়িতে। ফিরে এসে দেখলো সাধনের নতুন বিয়ে হয়েছে। ক্ষোভে ফেটে পড়লো নন্দিনী, কিন্তু তখন আর কিচ্ছু করার নেই দেখে গোপন রাতে আবার ঢুকলো সাধনের পড়াশোনার ঘরে। সাধন রোজ রাতের মতো সেদিনও সেখানে ছিল। সাধনের কাছে গিয়ে নন্দিনী বলল, তুমি আমাকে তোমার স্ত্রীর অধিকার না দাও
অন্তত অন্তত আমাদের মেয়েটাকে অস্বীকার করো না। ও যে এই বংশের প্রথম মেয়ে। তুমি বরং কাল সকালে রটিয়ে দাও যে যে হ্যাঁ, ওকে তুমি রাস্তায় কুড়িয়ে পেয়েছো আর তুমি ওকে দত্তক নিতে চাও। আমি কথা দিচ্ছি, বিশ্বাস করো, কোনোদিনও দাবি করবো না যে ও আমার মেয়ে। ওর প্রাপ্য অধিকারটুকু পেলেই আমি খুশি। আমি অনেক দূর চলে যাব, কথা দিচ্ছি। সাধন রাজি হলো। সে সেই বাচ্চাটাকে হাতে তুলে নিল। তারপর নন্দিনী বেরিয়ে যাওয়ার পরে নিজের হাতে গলা টিপে ওই ফুটফুটে শিশুটাকে মেরে ফেললো। তারপর পুঁতে দিল জঙ্গলে। সবটা দেখে ফেলে আমার দিদিমা। পরদিন সকালে দিদিমা সবটা খুলে বলে নন্দিনীকে। নন্দিনী উন্মাদ হয়ে ওঠে এক প্রকার। মাটি খুঁড়ে সে বের করে আনে নিজের মেয়েকে। তখনই সেই জঙ্গলের পাশেই থাকছিলেন একজন কাপালিক। নন্দিনী পাগল হয়ে কাপালিকের কাছে গিয়ে তার মেয়ের প্রাণ ভিক্ষা করে। কাপালিক এক দুর্দান্ত ভাবনা মাথায় আনলেন। বাচ্চাটার শেষকৃত্য করার পর অস্থিটা নন্দিনীর হাতে দিলেন। বললেন এটি সাধনের ঘরে লুকিয়ে রেখে দিতে। দিদিমা সেই কাজ করতে রাজি হলেন ওই নন্দিনীর অমন কাতর অবস্থা দেখে। কিন্তু তাতে কি হবে তা তিনি জানতেন না, কিন্তু পরে জেনেছিলেন। নিয়মিত নন্দিনী পত্র পাঠাতো দিদিমাকে, পাছে কেউ তাদের কথা বলতে দেখে নেয় সেই ভয়ে। তার থেকে দিদিমা বুঝতে পারে নন্দিনী গলায় দড়ি দিয়েছে এক বিশাল বড় কারণে। মৃত্যুর পর নন্দিনীর প্রাণ ভোমরা হয়ে ওঠে পাশের ঘরে লুকিয়ে রাখা তার বাচ্চার অস্থি। কাপালিক তন্ত্রের দ্বারা এমন ব্যবস্থা করেছেন যে এইভাবে নিজের জীবন আহুতি দিলে নন্দিনী যেভাবে চায় সেভাবেই প্রতিশোধ নিতে পারবে। শেষ পত্রে নন্দিনী লিখে যায় যে যতদিন না সাধনের বংশ নির্বংশ হবে আর যতদিন না এই পরিবারের প্রথম কন্যা সন্তান বলি হবে ততদিন তার মুক্তি নেই। ভগবানের কি লীলা, এতদিন পর বংশে মেয়ে এলো। লিখিয়া দিদিমণি, তোমার আগে মেয়ে সন্তান জন্মায়নি ওই অভিশাপ খণ্ডন করার জন্য। তাই নন্দিনীর শেষ শিকার তুমি। সব কথা শুনে রিখিয়া ও হিয়া একেবারে মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়ল। রিখিয়া ভয়ে জড়িয়ে ধরল হিয়াকে। বোন, এবার কি হবে? আমি কি তাহলে? চিন্তা করিস না, আমি বেঁচে থাকতে তোর কিচ্ছু হবে না। কিছু না কিছু উপায় ঠিক বের হবে। দিদা, ওই চিঠিগুলো এখন কোথায়? না, তা তো বলতে পারবো না। দিদিমা সেগুলো কোথায় রাখতেন তা আমার মা বলতে পারবে। তোমরা যদি চাও তাহলে আমি এক ফাঁকে গিয়ে মায়ের সাথে কথা বলে দেখতে পারি। এমন সময় ভেলকি পেছন থেকে এসে বলল, ও মা, তোমরা সবাই এখানে?
জানো আমরা কত মজা করে এলাম, কত সেলফি তুললাম, তোমাদের খুব মিস করেছি। তোমরা বিকেলে যাবে তো? রিখিয়া, হিয়া আর শ্যামলী একে অপরের মুখ চেয়ে নিল। এখন আর এই বিষয়ে একটাও কথা বলা ঠিক হবে না। চল ভেলকি, তুই কি কি দেখে এলি, আমাদেরকেও একটু গল্প শোনা। দুপুরের খাওয়া শেষ করে সবাই বের হলো আশপাশটায় ঘুরে দেখবে বলে। এদিকে রিখিয়া গ্রামের পথ দেখতেই থমকে দাঁড়ালো। সামনের রাস্তাটা তার বড়ই চেনা। চোখ বড় বড় করে সে চারপাশটা দেখতে থাকে। সেদিন স্বপ্নে ঠিক এই রাস্তাটাই সে দেখেছিল। কি হয়েছে? জানিস তো, ছোটবেলা থেকে ঠিক এই রাস্তায় আমি স্বপ্নে দেখি, হুবহু এক রাস্তা। আর আর ওই দূর থেকে হেঁটে আসে ওই পিশাচিনি। বলতে বলতে পাশে জঙ্গলের দিকে তাকালো রিখিয়া। একেবারে চোখ স্থির হয়ে গেল তার, কারণ তার দৃষ্টি আকর্ষণ করেছে স্বপ্নে দেখা সেই কাঁঠাল গাছ, আর তাতে গলায় দড়ি দিয়ে ঝুলছে নন্দিনী। নন্দিনী অদ্ভুত ভাবে তার হলদেটে দাঁত বের করে হাসছে। তার দু চোখের কোণ থেকে রক্ত চড়িয়ে পড়ছে, মনি ঠিকরে বেরিয়ে আসছে। কি বিভৎস দৃশ্য! না, মা, না! রিখিয়া আর্ত চিৎকার করে সভয়ে দিক বিদিক জ্ঞান শূন্য হয়ে ছুটে পালালো। রিক আর হিয়া তার পিছন পিছন ছুটল। বড়রা কিছু বুঝে ওঠার আগেই তিনজন তাদের দৃষ্টির অগোচর হয়ে গেল। অনেকটা পথ দৌড়ে অবশেষে হাঁপাতে হাঁপাতে একটা বাঁধানো দিঘির পাশে এসে রিখিয়া বসে পড়ল। রিক আর হিয়া সেখানে পৌঁছে কোনো রকমে ওই দিঘি থেকে একটু জল তুলে নিয়ে রিখিয়ার চোখে মুখে ছিটিয়ে দিল। ও আমাকে মেরে ফেলবে, হিয়া। ও আমাকে আমাকে মেরে ফেলবে। আমি ওকে আবার দেখলাম, জানিস, ওই দৃশ্য আমি আমি জীবনেও ভুলবো না রে। ভগবান, ভগবান, আমি কি করেছি? কেন আমাকে এই সাজা দিচ্ছ? দিদি, 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 তুই এরকম করিস না দিদি। দিদি, তুই একটু ঠান্ডা হ। দিদি, তুই যদি বলিস তাহলে আমরা কলকাতায় ফিরে একজন ভালো ডাক্তার দেখাতে পারি। কিন্তু কিন্তু তুই এখন একটু ঠান্ডা হ দিদি, তুই একটু ঠান্ডা হ। লক্ষ্মী দিদি আমার, তুই একটু ঠান্ডা হ। ওর কোনো বিকার হয়নি রিক, ওর সাথে যা যা হচ্ছে তাতে ওর কোনো দোষ নেই। তোর কথার মাথা মুন্ডু আমি কিছুই বুঝতে পারছি না। তোকে সবটা জানাতে পারি, তবে একটা শর্তে। তুই অবিশ্বাস করতে পারবি না। হয় বিশ্বাস করে আমাদের সাহায্য করবি, আর না হলে দূরে থাকবি। হ্যাঁ, আচ্ছা বেশ, বল বল, কি বলবি বল। রিক ফোন করে নীলাম্বর বাবুকে জানিয়ে দিল রিখিয়াকে পাওয়া গেছে। তাকে নিয়ে তারা বাড়ি ফিরছে। তারপর হিয়ার মুখ থেকে সবটা শুনল রিক। একেবারে থম মেরে গেল সে। সে জানে মজা ইয়ার কি করার মতো অবস্থায় হিয়া নেই, তবে তাকে বিশ্বাস করতেই হবে। বল, কিভাবে সাহায্য করতে হবে বল। যে করেই হোক ওই পিশাচকে আমাদের ধ্বংস করতে হবে। আমার মনে হয় ওই ঘরখানা একবার খোলা দরকার। কিন্তু তাতে যদি বড়দির বিপদ বাড়ে। তিনজনেই থম মেরে বসে রইল নালার ধারে। তারপর অন্ধকার নেমে আসার আগেই ভালোই ভালোই বাড়ি চলে এলো। বাড়িতে সকলেই বুঝতে পারছে রিখিয়া স্বাভাবিক নেই, কিন্তু হাজারবার জিজ্ঞেস করেও কোনো সদুত্তর পাচ্ছে না কেউ। সন্ধেবেলায় চুপি চুপি শ্যামলী হিয়া আর রিখিয়ার ঘরে এসে বলল, মায়ের থেকে অনেক কষ্টে এই চিঠিখানা নিয়ে এসেছি। দিদিমার একটা পুঁটলি ছিল, তার থেকেই উদ্ধার হয় এই চিঠি। নন্দিনীর শেষ চিঠি, দেখো কাজে আসে কিনা। হিয়া সেই পুরনো ময়লা চিঠিখানা খুলে পড়তে শুরু করল।
আমার সময় ফুরিয়ে এসেছে সুখী। আমি চললাম, কিন্তু চিন্তা করিস না, আমি আবার ফিরব প্রতিশোধ নিতে। কাপালিকের মন্ত্রের জোরে আমি মৃত্যুর পর আরো ক্ষমতাশালী হয়ে উঠব। আমার মেয়ের শেষ ছাইটুকু আমাকে শক্তি দেবে। কাপালিক বলেছে মৃত্যুর পর আমি ওই ঘরেই থাকবো। হ্যাঁ, সাধনকে শেষ করব, আর ওই বংশ নির্বংশ হবে আমারই মায়ায়। আমি চেয়েছিলাম সাধনের ঘরে মেয়ে হলে তাকে শেষ করে মুক্তি পাব, কিন্তু কাপালিক জানিয়েছেন সাধনের কন্যা সন্তান জন্মাবে না। তাই আমার শেষ কাজ হবে এই বংশের প্রথম কন্যা সন্তানকে কেড়ে নেওয়া, তাহলেই আমার মুক্তি। তোকে অশেষ ধন্যবাদ ওই লাল শালিতে মুড়ে অস্থিটা ওই ঘরে রেখে আসার জন্য। ওটাই ধ্বংসের চাবিকাঠি, আর একদম চালাকি করে সেটা ধ্বংস করার চেষ্টা করবি না কিন্তু, নইলে তোকেও ছাড়বো না। দিদিমা ভয়ে আর ও ঘরে কখনো যাননি। সাধন বাবু শুনেছি ও ঘরে পড়ে থাকতেন শেষের কয়েক মাস। নাওয়া খাওয়া ছেড়ে ও ঘরেই একা একা কথা বলতেন, ভয়ে চিৎকার করতেন। শেষে একদিন গভীর রাতে সে কাঁঠাল গাছে গলায় দড়ি দিলেন, যেখানে নন্দিনীও প্রাণ দিয়েছিল। আমি আগেই বলেছিলাম ওই ঘরটা খোলা দরকার। বিপদ সংকুল জানি, কিন্তু ওই অস্থিটাকে নিঃশেষ করতে পারলেই দিদির বিপদ কেটে যাবে। ওই অস্থিকে নিঃশেষ করতেই হবে। কিন্তু কিন্তু কিভাবে? গঙ্গা জল, অস্থি বিসর্জন দেওয়া হয় গঙ্গায়। এখানে তো গঙ্গায় যাওয়া সম্ভব না। এক কাজ করলে কেমন হয়? আজ রাতে আমি, হিয়া দিদিমণি, রিক দাদা বাবু মিলে ওই ঘরখানা খুলবো। চাবি আমি দিদার ওই পুটুলির ভেতর থেকে পেয়েছি। কিন্তু না, রিকিয়া দিদিমণির ও ঘরে যাওয়া উচিত হবে না। রিকিয়া দিদিমণি এই ঘরেই থাকবেন। আমরা ঘরখানা তন্ন তন্ন করে খুঁজে ওই লাল শালুতে মোরা অস্থি গঙ্গা জলে চুবিয়ে দেব। বিপদ হয়তো তারপর কেটে যাবে। অনেক বাধা আসতে পারে, কিন্তু আমাদের এই কাজ করতেই হবে। সবাই কিন্তু গায়ত্রী মন্ত্র, হনুমান চাল্লিশা সব মনে মনে পাঠ করতে থাকবে। ঘরে উপস্থিত লোকজন বাদ দিয়ে আর কেউ ব্যাপারখানা জানবে না। এই মতো পরিকল্পনা করে রাতে খেয়ে দিয়ে যে যার ঘরে চলে গেল। রাত 12:30টায় সবাই ওই ঘরের বাইরে দেখা করবে ঠিক হলো। মাঝরাতে হিয়া সময় মতো উঠে রিকিয়াকে বলল, একদম চিন্তা করিস না বর্দি, সব ঠিক হয়ে যাবে দেখিস। এই বলে সে ঘরের দরজার বাইরে থেকে বন্ধ করে দিয়ে নিচে নেমে গেল। রিক, হিয়া আর শ্যামলী সন্তর্পণে ওই অভিশপ্ত ঘরের তালা খুলে ঘরের ভেতর ঢুকল। অন্ধকারে কিছুই দেখবার উপায় নেই। টর্চ জ্বালিয়ে দেখল চারিদিকে মাকড়সার জাল। ঘরে একটা ছোট পালঙ্ক, তার পাশে পড়া টেবিল ও চেয়ার। ঘরের কোনায় একটা আলমারি, আর তার পাশে একটা বইয়ের তাক। গুমোট গন্ধ ঘরটায়। তিনজনেই খোঁজাখুঁজি করতে শুরু করলো। তন্ন তন্ন করে ঘর খুঁজে চলেছে, কিন্তু কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। পালঙ্কের নিচে, পড়া টেবিলে, বইয়ের তাক, কোথাও নেই। অবশেষে আলমারিখানা খোলা হয় বহু কষ্টে। পুরনো দু একখানা কাপড়, তার নিচে কিছু কাগজ, আর তার ঠিক নিচে লুকোনো একটা লাল শাল।
এদিকে রিখিয়ার চোখেও ঘুম নেই, দুশ্চিন্তায় কাতর হয়ে শুয়ে আছে। এমন সময় তার ঘর একটা তীব্র গন্ধে ভরে উঠল, একটা পচা গন্ধ মাছের। আস্তে আস্তে তার সামনে ধোঁয়ার মতো ভেসে উঠল একটা অবয়ব। ফ্যাসফ্যাসে গলায় ভেসে চলেছে পৈশাচিক ভাব। রিখিয়া সর্বাঙ্গ অবশ হয়ে আসতে লাগলো। অন্যদিকে লাল শালুতে মরা অস্থিটা সংগ্রহ করার পর তিনজনেই ঘর থেকে বেরোতে যাবে, এমন সময় ঘরের দরজা ধড়াম করে বন্ধ হয়। সারা ঘর ফেটে পড়ল এক পৈশাচিক হাসি। পারবি না, কিছুতেই রিখিয়াকে বাঁচাতে পারবি না। ওর বলি দিয়ে তবেই আমি মুক্ত হব, তার আগে নয়। হিয়া ভয়ে শিহরিত হয়ে মাটিতে ধপ করে বসে পড়ল। সেই সময় রিক বুদ্ধি করে নিজের ফোনে গায়ত্রী মন্ত্র জোরে চালিয়ে দিল। অমনি সেই পৈশাচিক হাসির তীব্রতা কমতে শুরু করল। শ্যামলী নিজেও গায়ত্রী মন্ত্র পাঠ করতে শুরু করলো, আর তার দেখা দেখি হিয়া অমুকে বল এনে হনুমান চাল্লিসা পাঠ করতে শুরু করলো। ক্রমেই তার হাসি থিতিয়ে যায়। রিক এক ছুটে ঘরের দরজা খোলার চেষ্টা করলো, পুরনো দরজা একটু চাপ দিয়ে ভেঙে যায়। তারপর এক ছুটে তারা বাইরে রাখা গঙ্গা জলের মধ্যে সেই অস্থি ঢেলে। তারা পেরেছে, তারা পেরেছে, এক অসাধ্য সাধন করেছে তারা। ইতিমধ্যে বাড়ির অনেকেই নিচে নেমে এসেছে আওয়াজ পেয়ে। এত রাতে তোরা এখানে কি করছিস রে? কি রে, কিসের শব্দ আসছিল? কি চোখে মুখের একই অবস্থা তোকে? কি হয়েছে কি? কি রে, কিসের শব্দ আসছিল? সবাইকে সব খুলে বলবো, কিন্তু তার আগে বড়দের কাছে গিয়ে সুখবরটা দিই। এক দৌড়ে নিজের ঘরে গিয়ে দরজা খুলে ভেতরে ঢুকে হতভম্ব হয়ে গেল হিয়া। রিখিয়া ঘরে নেই, তাহলে কি শেষ রক্ষা হলো না? বড়দি ঘরে নেই, বারান্দাতেও নেই। এত রাতে মেয়েটাকে কোথায় খুঁজবো? আমি জানি দিদিমণি কোথায় থাকতে পারে। এসো, আমার সাথে এসো। এই কথা বলে শ্যামলী হুড়মুড় করে বেরিয়ে গেল। তাকে অনুসরণ করলো বাড়ির সবাই। কেবল ভেলকি, মলিনা দেবী আর বয়স্ক মানুষ দুটি বাড়িতে থেকে গেলেন। ভোরের আলো সবে ফুটছে। তড়িঘড়ি করে শ্যামলী সবাইকে নিয়ে গেল সেই কাঁঠাল গাছের তলায়। গিয়ে দেখল রিখিয়া তার তলায় অজ্ঞান হয়ে পড়ে আছে। কেঁদেই ফেললেন বাড়ির মেয়েরা। অনেকক্ষণ জল ছিটাবার পর রিখিয়ার জ্ঞান পেলেন। বিপদ কেটে গিয়েছে, সঠিক সময়ে শয়তানকে শেষ করতে পেরেছি। আর একটু দেরি হলে। হিয়া রিখিয়াকে জড়িয়ে ধরে কেঁদে ওঠে। পেরেছি, পেরেছি, তোকে আমরা বাঁচাতে পেরেছি, পেরেছি। আরে এখানে কি হচ্ছে? আমাদের খুলে বল সবটা। কি হয়েছে রিখিয়ার? বাড়ি চলো, সব বলছি তারপর। বাড়ি এসে শ্যামলী সব খুলে বলে। হরিমাধব বাবু বললেন, আজ শ্যামলী না থাকলে নিরীহ মেয়েটাকে অকালে প্রাণ দিতে হতো। রিক, হিয়া আর শ্যামলী মাসি আমার জীবন ফিরিয়ে দিয়েছে। কিভাবে যে ওই গাছতলায় গিয়ে পৌঁছালাম আমার মনে নেই। খালি এটুকু মনে আছে, জ্ঞান হারাবার আগের মুহূর্তে দেখলাম ওই পিশাচিনী প্রাণপণ চিৎকার করে ছটফট করতে করতে হাওয়ায় মিলিয়ে গেল। সত্যি অমঙ্গল কেটে গেছে। সারা সকাল বিশ্রাম নিয়ে রিখিয়া বিকালের দিকে মা, ভাই, বোন আর কাকিদের নিয়ে গ্রামের জাগ্রত কালী মন্দিরে পুজো দিতে গেল। অবশ্য আর একজনকে নিতে ভুলল না, তার জীবনদাত্রী শ্যামলীকে। কেমন লাগলো আমাদের আজকের গল্প?
নিচে কমেন্ট করে জানাতে কিন্তু একদম ভুলবেন না। ভালো লাগলে লাইক, শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না। খুব শীঘ্রই আমরা আরও একটি রোমাঞ্চকর গল্প নিয়ে আপনাদের সামনে ফিরে আসছি। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন আর শুনতে থাকুন গল্পগুজব, যেখানে গল্প হবে অল্প নয়। ধন্যবাদ।